হ্যালো এভরিওয়ান। গতিবিদ্যার সেকেন্ড লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে মূলত আমরা গতিবিদ্যার বেগ, সরণ, ত্বরণ, দ্রুতি এগুলো নিয়ে আলোচনা করব, প্লাস একই সাথে ইঞ্জিনিয়ারিং সিকিউ এবং তার সাথে সাথে ভার্সিটি কিছু কোশ্চেনও সলভ করব। যে এই অংশের বেসিক জায়গা থেকে একটা হিউজ কোশ্চেন আসে, তো এই হিউজ পোর্শন অফ কোশ্চেনকে আমরা ফেস করার ট্রাই করব। তো আমরা প্রথমেই আজকে যেহেতু আমরা গতিবিদ্যা সম্পর্কে পড়বো, এর আগের দিন আমরা জাস্ট ভেক্টর ইন্টিগ্রেশন সম্পর্কে জানছি। আমরা আজকে একটু এই অধ্যায়ের বেসিকটা শুনবো। তো আমাদের এই গতিবিদ্যাকে ইংরেজিতে কি নামে ডাকা হয়? গতিবিদ্যাকে আমরা ইংরেজিতে ডাকি ডাইনামিক্স আকারে। তো আমাদের মূলত ফিজিক্সের যে ফান্ডামেন্টাল জায়গা, নিউটনিয়ান সিস্টেম আছে, এই নিউটনিয়ান সিস্টেমের মধ্যে আমরা ফিজিক্সের তিন ধরনের জ্ঞান নিয়ে আলাপ আলোচনা করি। একটাকে বলা হয় স্মৃতিবিদ্যা বা কাইনেটিক্স, ঠিক আছে। একটাকে বলা হয় গতিবিদ্যা বা ডাইনামিক্স, আর আরেকটাকে বলা হয় আমাদের বলবিদ্যা বা মেকানিক্স। এই তিনটা সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখতে হবে। এই তিনটা পরীক্ষায় আসবে না, বাট আমরা কি করছি, কেন করতেছি, কত দূর পর্যন্ত করব, এবং আমাদের কাছে কি জাতীয় ইনফরমেশন থাকবে, এই তিনটা কনসেপ্ট বললে আমরা বুঝতে পারবো। আমাদের যেটা কাইনেটিক্স আছে, সেইখানে আমরা চিন্তা ভাবনা করি যে একটা মোশন বা একটা গতিশীল কোন একটা বস্তু কণা আছে, সে কিভাবে গতিশীল আছে, অর্থাৎ কোন পথ ধরে গতিশীল আছে, তার গতিটা দেখতে কেমন, এই গতির প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করি কাইনেটিক্সে। তাহলে কাইনেটিক্স মূলত আমাদের কোন একটা সঞ্চার পথকে নির্দেশ করতে পারে। সঞ্চার পথ মানে কি? কোন একটা গ্রাফকে নির্দেশ করতে পারে, অথবা ওই বস্তুটা কিভাবে চলতেছে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হইতে পারে। কোন ধরনের গতি, আমরা যেরকম ক্লাস 9-10-এ পড়ে আসছি না, যে চলন গতি, সার্কুলার মোশন, তারপর সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ ওই গতিটা কি ধরনের, সেটাকে ডিটারমাইন করা কার কাজ? কাইনেটিক্স এর কাজ। ক্লিয়ার? এই পোলাপান ক্লিয়ার? পোলাপান কি ক্লাসের শুরুতেই ঘুমায় গেল নাকি? কাইনেটিক্স ভাইয়া আসলে বিষয়টা, আচ্ছা কাইনেটিক্স বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। গতিবিদ্যা বা ডাইনামিক্স জিনিসটা কি? গতিবিদ্যা বা ডাইনামিক্স জিনিসটা বলতেছে যে এই যে যেই আমরা মানে গতিটাকে আমরা কি ধরনের সেটাকে তো আইডেন্টিফাই করছি। এখন এই গতিটা কত দূর পর্যন্ত একটা বস্তু যাবে, কতটুকু কভার করবে, সে কতটুকু ত্বরণ তার মধ্যে থাকলে সে কোথায় যেয়ে থেমে যাবে, মন্দন হলে তার পরিস্থিতি কেমন হবে, অর্থাৎ তার গতির ইকুয়েশন গুলো কেমন হবে, এই গতির ইকুয়েশন ডিটারমাইন করা অথবা ইকুয়েশন নিয়ে কাজ করা ডাইনামিক্স এর অংশ। একটা জিনিস মনে রাখবা, এর মধ্যে কিন্তু আমরা বলের কোনো কিছু প্রয়োগই করতেছি না। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কোন একটা বল তার উপর আরবিটারিলি প্রয়োগ করা হয়েছে, এরপর আলটিমেটলি তার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। এই ত্বরণ পরবর্তীতে ওই বলটা বা ওই মোশনটাকে কিভাবে প্রবাহিত করবে বা প্রভাবিত করবে, সেটা নিয়েই আমরা আলোচনা করি ডাইনামিক্সে। অর্থাৎ ডাইনামিক্সের মধ্যে কিন্তু বল রিলেটেড কোনো কথাবার্তা আসবে না। সেই ত্বরণটা কোথা থেকে আসছে, সেই ত্বরণটা কিভাবে আসছে, সেই ত্বরণটা কোন জায়গা থেকে সৃষ্টি, কয়টা বলের লব্ধিতে সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা গতিমধ্যার মধ্যে পড়বো না। গতিবিদ্যার অংশটুকে আমরা জাস্ট ধরেই নিব যে ত্বরণ কোন একটা কণার উপরে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি হওয়ার ফলে সেই ত্বরণটার ফলে ওই বস্তুটার গতির বাকি বাকি যে প্রকৃতি, অর্থাৎ ভেলোসিটি কেমন হবে, ডিসপ্লেসমেন্ট কেমন হবে, ডিস্টেন্স কতটুকু কভার করবে, লাস্ট ভেলোসিটি কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব গতির ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা করব ডাইনামিক্সে। এরপরে আমাদের থার্ড নাম্বার, যেটা বলবিদ্যা বা মেকানিক্স। এই যে যেই ত্বরণটা সৃষ্টি হইলো, সেটা কতটা বলের কারণে সৃষ্টি হয়েছে, সেখানে কতগুলো বলের লব্ধির কারণে সৃষ্টি হয়েছে, এই ত্বরণ সৃষ্টি করতে গেলে কি পরিমাণ বল লাগবে, এই বলের ক্যারেক্টারিস্টিক, এবং পরবর্তীতে এই ডাইনামিক্সটাকে কন্টিনিউ করার জন্য যেই পরিমাণ বলের আমার দরকার, সেটার মান, এইগুলো নিয়ে আলোচনা করা বলবিদ্যার কাজ। তাহলে আমরা যেহেতু এখন গতিবিদ্যা নিয়ে আলোচনা করছি, কাইনেটিক্স এর একটা বড় পার্ট আমরা 9-10-এ শেষ করে আসছি, এখন আমাদের মেইন কাজ কি? এই মেইন কাজ গতিবিদ্যা নিয়ে আলোচনা করা। তো যেহেতু আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, তাহলে এখন আমরা স্পেসিফিক কি ধরনের গতি নিয়ে আলোচনা করব সেটা নিয়েও আমরা একটু আলোচনা করি। তো আমাদের গতি হইতে পারে কয় ধরনের? তিন ধরনের। একটাকে কি বলবো? একমাত্রিক,
একটাকে কি বলবো দ্বিমাত্রিক, আর একটাকে কি বলবো ত্রিমাত্রিক, তাই না? এমন না? জি ভাইয়া। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম যেই প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব হচ্ছে একমাত্রিক এবং দ্বিমাত্রিকের। ত্রিমাত্রিকের কিছু স্পেশাল প্রবলেমও আমরা পাবো, যেগুলো হচ্ছে ভেক্টর রূপে থাকবে, সেগুলো নিয়েও আমরা হয়তো বা সলভ করব, বাট ম্যাক্সিমাম প্রবলেম থাকবে কি একমাত্রিকের। অর্থাৎ কোন একটা বাস যাচ্ছে, তার ত্বরণ কেমন হবে, বা সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কত নাম্বার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে একমাত্রিকের কাজ। তারপরে আমরা একটা অংশ পড়বো যেটা হচ্ছে প্রাস। এই প্রাসের মধ্যে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। এবং দ্বিমাত্রিক গতি নিয়ে যখনই আলোচনা করব আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই এক্সিস বরাবর ত্বরণ, সেই এক্সিস বরাবর ভেলোসিটি বাড়বে, সেই এক্সিস বরাবর সেই ভেলোসিটির জন্য দূরত্ব তৈরি হবে। অর্থাৎ দুইটা অক্ষ যে আলাদা আলাদা ভাবে কাজ করে, দুইটা অক্ষ যে আলাদা আলাদা ভাবে তাদের ভেলোসিটি, তাদের ত্বরণ, তাদের ডিসপ্লেসমেন্ট, ওই ওই ত্বরণ, ওই ভেলোসিটি, ওই ডিস্টেন্সের জন্য আমরা আলাদা আলাদা সমীকরণ তৈরি করব। এইটা আমাদের ইনিশিয়ালি মাথায় রাখতে হবে। অর্থাৎ একমাত্রিকের ক্ষেত্রে এই ভেজাল লাগবে না, কিন্তু যখনই দ্বিমাত্রিক আসবে তখন আমাদের অবশ্যই এক্সিস নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। এক্স এক্সিস কখনোই ওয়াই এক্সিস দ্বারা প্রভাবিত হয় না, ওয়াই এক্সিস কখনোই এক্স এক্সিস দ্বারা প্রভাবিত হয় না। আর যদি এদের মাঝখানে কোনো বল থাকে তাহলে সেটাকে সহজে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারবো, যদি তার এক্স অক্ষের কম্পোনেন্ট আর ওয়াই অক্ষের কম্পোনেন্ট অর্থাৎ দ্বি অক্ষিক একটা সিস্টেমের মধ্যে ওই বলটাকে ফেলায় দিই, তারপর তার দুই এক্সিস বরাবর কম্পোনেন্ট ইউজ করে দুই এক্সিস বরাবর আলাদাভাবে মোশন বের করি, তাহলে আমাদের জন্য কি হবে সেটা সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা ইনিশিয়াল একটা জ্ঞান অর্জন করে ফেলছি যে আমাদের কোন ওয়েতে আগাতে হবে, আমাদের এই হোল লেকচারে কি কি আলোচনা করা হবে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, রাইট? ভাই একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর উপর ডিপেন্ড করে না, এটা একটু আরেকটু বোঝানো, এটা আমি বুঝি কেননা নাই। কেননা এই যে এক্স এক্সিস বরাবর একটা বল আছে, ধরেন 20 নিউটন ধরে নিলাম, সেটা কি ওয়াই এক্সিস বা উপরের দিকে, ধরেন আপনি একটা বলকে আনুভূমিক ভাবে টানতেছেন, সেটা কি তাকে আকাশের দিকে উঠাবে বা মাটির ভিতরে প্রবেশ করাবে? না, না। তাহলে এই দুইজনের মধ্যে যদি 90 ডিগ্রি থাকে, তাহলে এই 20 নিউটন কি ওয়াই এক্সিস বরাবর কোনো ধরনের প্রভাব রাখবে? না, অবশ্যই জাস্ট রাখবে না, এক্স এক্সিস থাকবে। শুধুমাত্র এক্স হ্যাঁ। এক্সিস বরাবর। আবার ধরেন একটা বস্তুর ওজন আছে W = mg, সে কি এই এমজির কারণে কি তার আনুভূমিক গতি কোনো কিছু হচ্ছে বাধাগ্রস্ত হবে, বা এই না, বস্তুটাকে চলা শুরু করবে না? কেননা এমজি আছে কোন বরাবর? অবশ্যই ওয়াই এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস হ্যাঁ বরাবর মোশনের উপরে সে কোনো রাখবে না, প্রভাব রাখবে না, ঠিক আছে? সেম গোস ফর এভরি মোশন। যে আপনাকে বললো যে আনুভূমিক বরাবর একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর তাকে তার বেগ উলম্ব দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে আছে, তা আপনি সেই ক্ষেত্রে এই 10 মিটার পার সেকেন্ড বেগের জন্য ওয়াই এক্সিস বরাবরই তার মোশনকে বিবেচনা করবেন। এই এক্স এক্সিসের পরে এই 10-এর কোনো প্রভাব নাই। আবার এই বৃষেরও এই 10-এর উপর কোন যেমন কোনো প্রভাব নাই, 10-এরও 20-এর উপর কোনো প্রভাব নাই। এরা আলাদা আলাদা ভাবে কি করবে, মোশনগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে আমরা কাজ করব। কথা ক্লিয়ার? এতটুকু অংশে আমি জাস্ট বলার চেষ্টা করছি, যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব আমাদের কাছে আরো হিউজ ভাবে ক্লিয়ার হবে। আচ্ছা আসেন, আমাদের প্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স অফ ফ্রেম। তো রেফারেন্স অফ ফ্রেম জিনিসটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রাইট? কেননা রেফারেন্স অফ ফ্রেম যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে, বস্তুর গতি চেঞ্জ হয়ে যাবে, রাইট? বা বস্তুর গতির অবস্থা চেঞ্জ হয়ে যাবে, বেগ চেঞ্জ হয়ে যাবে, সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এই যে যে রেফারেন্স অফ ফ্রেম, এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদের কি করবে, সবকিছুকে আহ আপনার ডিটারমাইন করবে। তো এই প্রসঙ্গ কাঠামোকে আমরা যখন ইনিশিয়াল ফ্রেম আকারে ধরে নিব, ইনিশিয়াল ফ্রেম মানে কি, সরি ইনার্শিয়াল ফ্রেম আকারে ধরে নিব, ইনিশিয়াল কেন বলছি, ইনার্শিয়াল ফ্রেম আকারে ধরে নিব, তখন কি হবে, তখন আমরা স্বাভাবিকভাবে সব গতিকে পর্যবেক্ষণ করতে পারবো। ইনার্শিয়াল ফ্রেম মানে কি, ইনার্শিয়াল ফ্রেম মানে হচ্ছে জড় কাঠামো। কি বলবো? জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, বা জড় কাঠামো, সেটাই আমরা বলি না কেন। তো জড় কাঠামোর ক্ষেত্রে কি হবে, আমাদের কোনো চেঞ্জ নাই। অর্থাৎ একটা খাম্বা আছে, সেই খাম্বা দেখতেছে একটা বাসের গতি 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পরিমাপের ক্ষেত্রে কি আমার কোনো ভেজাল আছে? ভেজাল নাই, ঠিক আছে? তো কিন্তু ধরেন যদি এটা ইনার্শিয়াল না হয়, অর্থাৎ এইটাও ধরেন গতিশীল, অর্থাৎ একটা সাইকেল দেখতেছে একটা ট্রাকের বেগ হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। তো সে নিজেও ধরেন
আপনার 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে কি এখানে স্বাভাবিক আমরা রুলস ফলো করতে পারবো, নাকি রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাক্সিলারেশন এগুলোর কনসেপ্ট চলে আসবে? রিলেটিভ এক্সিলারেশন। মানে এখানে রিলেটিভ ভেলোসিটি, এক্সিলারেশন তো বলিনি, বাট রিলেটিভ মানে ভেলোসিটি, আপেক্ষিকতার কনসেপ্টটা চলে আপেক্ষিক আসবে। বেগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রেফারেন্স অফ ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, আমরা বুঝতে পারলাম যে যদি জড় অবকাঠামো বা জড় কাঠামো বা জড় হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমাদের কোনো ভেজাল নাই। এখন এই ইনার্শিয়াল ফ্রেমটাকে আমরা আরেকটা কাজেও ইউজ করব। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে সেটাকে আমরা অরিজিন বিন্দু বিন্দু হিসাবে ধরে নিব। ভাই, অরিজিন বিন্দু কি? আমরা ওই যে অবস্থান ভেক্টর পড়ছিলাম না? আমরা তো অবস্থান ভেক্টর পড়ছিলাম, রাইট? যে এরকম একটা এক্সিস আঁকায় আমাদের যদি বলা হয় যে 2i+3j এটা হচ্ছে তার সরণ, তাহলে আমরা কি করছিলাম? এক্স এক্সিস বরাবর 2 একক যাচ্ছিলাম, ওয়াই এক্সিস বরাবর 3 একক যাচ্ছিলাম, তারপর এখানে যে ভেক্টরটা অঙ্কন করছিলাম সেটাই কি তার অবস্থান ভেক্টর আর ভেক্টর না? জি ভাইয়া। তাহলে এই যে যে আমাদের এইটাকে যে অরিজিন পয়েন্ট ধরবো, কোনটাকে আমরা অরিজিন পয়েন্ট ধরবো? যেটা হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেম। ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোর ভেক্টর রূপের ক্ষেত্রে তার যে মূল জায়গা বা মূল কাজ সেটা কি বোঝা গেছে? যে এই ইনার্শিয়াল ফ্রেমটাই কি হবে তার অরিজিন, মানে 0,0 বিন্দু, যেটা সাপেক্ষে আমরা সমস্ত ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এক্সিলারেশন এগুলো পরিমাপ করব। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই এই ফ্রেমকে কি পরম প্রসঙ্গ কাঠামো বিন্দু বলা যায়? না না, পরম তো বলতেই পারবো না। পরম কখন বলতে হয়, অ্যাবসোলিউট কখন বলতে হয়, আমরা এর পরের স্লাইডে আসতেছি। প্রথম জায়গাটা হচ্ছে আমরা অরিজিনটাকে হিসাব করে নিব 0,0। তাহলে এই জন্য আমাদের প্রসঙ্গ কাঠামোকে 2-3 ভাগে ভাগ করা হয়েছে: একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিকের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র আই ক্যাপ ভাইয়া। পাবো, যেমন আর ভেক্টর সমান সমান 2i ভাইয়া ক্যাপ। হ্যাঁ হ্যাঁ, বলো। হচ্ছে আমাদের ক্ষেত্রে অরিজিন এখন হচ্ছে 0.0 বিন্দু, মানে প্রথম কাঠামো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 0,0 বিন্দু, এর সাপেক্ষে আমরা ধরবো যে এটা ধরো 2,3 বিন্দু। তাহলে এই আর ভেক্টরটা সমান সমান কি? 2i+3j। জি। বুঝছো? এটাই আমরা বললাম যে জি। এইটাকে আমরা অরিজিন ধরে বাকি সবকিছু হিসাব করব। তো যদি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয় তাহলে সেটা দেখতে কি হবে? আর ভেক্টর ইজ ইকাল টু 2i। যদি দ্বিমাত্রিক হয়, তাহলে দ্বিমাত্রিক মানে কি? একটা তল বরাবর আগাচ্ছে, সেখানে এক্সিস কয়টা? 2টা। তাহলে সেখানে আর ভেক্টর সমান সমান কি হবে? 2i ক্যাপ+3j ক্যাপ, যেটা আমরা আলোচনা করলাম। যদি সেটা তিন মাত্রিক হয় তাহলে সেই অরিজিনটা কি হবে? 0,0,0। তাহলে তার আর ভেক্টরটা দেখতে কেমন হবে? যে কোনো একটা পজিশনের, ধরো 2i প্রাইস ক্যাপ যে প্লাস ক্যাপ। 3j ক্যাপ -5k ক্যাপ। কথা কি বুঝছো? মানে আমাদের জি তখন ভাইয়া। 3টা এক্সিস বরাবর ওই অরিজিনটা কত দূরে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারছি যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি। ঠিক আছে, এখন আসো যে দ্বিমাত্রিক গতি আমরা পরবর্তীতে প্রাসের ক্ষেত্রে আলোচনা করব, সমস্যা নাই। জড় কাঠামো নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম, যে ধরো বেগের ক্ষেত্রে কি করছে, যে এটা একটা তোমার হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আছে, যদি আমরা ধরে নিই যে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কোন একটা ভেলোসিটি ভি কি হবে, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, আর হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর সে কত দূরে আছে। তারপর আমরা যে অরিজিন থেকে ভেক্টর টাকাবো সেটাই কি হবে? তার ওই ভেলোসিটির ভেক্টর। আর যখন হচ্ছে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো হবে তখন কি হবে? এই ইনার্শিয়াল ফ্রেমটাও নিজে কি করবে? ভি ভেলোসিটিতে আগাচ্ছে না? মানে এই ইনার্শিয়াল যে ফ্রেমটা আছে সেটাও তো নির্দিষ্ট একটা টাইম পর নির্দিষ্ট একটা দূরত্বে চলে যাবে, মুভ করবে, রাইট? মানে ভিটি মুভ করবে। তো তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আনতে হবে। আচ্ছা, এখন ও যেই কোশ্চেনটা করলো যে ভাই আমরা হচ্ছে অ্যাবসুলেট বা পরম যেটা আছে, এই পরম হচ্ছে আমরা কি গতি বা স্থিতি মাপতে পারবো কিনা। তো পরম স্থিতি থেকে কি বলা হয়? পরম স্থিতিকে বলা হয় হচ্ছে তোমার অ্যাবসলিউট স্ট্যাটিক পজিশন, রাইট? বা অ্যাবসলিউট স্ট্যাটিক মোশন। তো এই পরম জিনিসটাকে আমরা বোঝাই হচ্ছে কি দ্বারা? অ্যাবসুলেট দ্বারা। তো অ্যাবসুলেট কি কোনো কিছু আছে কিনা? উত্তর হচ্ছে না। কেন অ্যাবসুলেট নাই? কেননা অ্যাবসুলেট বলতে বোঝায় যে একটা জড়, মানে পরম জড়, যেটা আসলেই জড়, মানে সব ক্ষেত্রেই জড়, সবার পার্সপেক্টিভেই জড়,
এমন একটা জড় কাঠামোর ভিত্তিতে কোন একটা গতি যখন পরিমাপ করা হবে, তখন সেটাকে বলা হবে যে পরম স্থিতি বা পরম গতি। মানে যদি গতিশীল থাকে তাহলে গতি, আর যদি স্থিতিশীল থাকে তাহলে স্থিতি। কিন্তু এই যে যে আমাদের রেফারেন্স অফ ফ্রেমটা আছে, এটা তো হচ্ছে পরম পাওয়া সম্ভব না, বা সবসময় স্থির পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কেননা ধরো এই যে আমাদের পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর বাইরে আবার সূর্য ঘুরতেছে, সৌরমণ্ডল ঘুরতেছে, গ্যালাক্সি ঘুরতেছে, মানে হাবি জাবি যদি চিন্তা করি তাহলে আসলে কোনো বিন্দুই তো আসলে স্থির না, তাই না? সবকিছুই হ্যাঁ, হচ্ছে একটা মুভেবল। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, তাহলে তো মানে এই যে হচ্ছে বিশ্বে কোনো প্রসঙ্গ কাঠামোই তো ধরো স্থির না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রসঙ্গ কাঠামোই মানে বাস্তবিক ওয়েতে আসলে স্থির না। কিন্তু ধরো আমার তো এত মাথা ঘামানোর দরকার নাই, যেরকম আমার যে সামনে খাম্বা আছে, পুরো পৃথিবী যদি গতিশীল হয় তাহলে অলরেডি তো সবকিছু স্থিতিশীল হয়ে গেছে, কেননা সবকিছু তো সেম ভেলোসিটিতে আগাচ্ছে। তাহলে একটা সাপেক্ষে আরেকটা তো নিউট্রালাইজ হয়ে গেছে। তো আমার অ্যাবসুলেট, তোমার হচ্ছে কোন একটা গতি অ্যাবসুলেট মোশন নিয়ে যে আমার এত কিছু ভাবার আছে, ভাবার তো নাই। বুঝা নাই? মানে ধরো পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, পৃথিবীর ক্ষেত্রে আমি আর তুমি, তোমার গতি আমি মাপতেছি, তার মানে কি ফ্রেম কে আমি, তাই না? হুম। এখন পৃথিবী ঘুরতেছে ধরো, তা পৃথিবীর ভেলোসিটি আমার জন্য যা তোমার জন্য সেম না? হ্যাঁ ভাইয়া। তাহলে অলরেডি তো আমরা হয়তোবা পরম স্থিতি পর্যায়ে নাই, আমি হয়তোবা পরম স্থিতিশীল একটা প্রসঙ্গ কাঠামো না, কিন্তু তাও কি আমার কোনো যায় আসে? কেননা আমার সাপেক্ষে তুমি তো স্থিরই হয়ে গেছো, কেননা হ্যাঁ পৃথিবী তো সেম ভেলোসিটিতে আগাচ্ছে। কথা কি বুঝছো? তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইটস ট্রু যে অ্যাবসোলিউট মোশন বলতে কোনো কিছু নাই, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমার এত ভাবারও দরকার নাই, কেননা এই পৃথিবী আবার সেম ভেলোসিটিতে আগাচ্ছে। তো সবার ক্ষেত্রেই আমরা আসলে আমাদের এর মধ্যে একটা স্থিতি কাঠামো আমরা ধরে নিতেই পারি, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু এই জিনিসটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না থাকলেও এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? যে পরম স্থিতি এবং পরম গতি বলতে কি বোঝো, তাহলে লেখা যাবে না? লেখা যাবে তো? তো যে আসলে লেখা যাবে। এইবার আসো আমাদের, তাহলে এবার আমাদের দরকার হচ্ছে আপেক্ষিক গতি, যে ভাই আপেক্ষিক গতি জিনিসটা কি। তা আমরা হচ্ছে আপেক্ষিক গতি নিয়ে একটু এলাবোরেটলি আলোচনা করব। যদি আমি আপেক্ষিক গতি নিয়ে অনেকবার আলোচনা করছি, তাহলে আমাদের যে আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন আছে, তা আমাদের আশেপাশে যা কিছু আছে সবই তো রিলেটিভ মোশন, রাইট? তার মানে মানে সবকিছুই আসলে আমরা রিলেটিভ মোশন আকারেই মাপার চেষ্টা করি, রাইট? তো সেই ক্ষেত্রে হচ্ছে জি আমরা ভাইয়া। একটা জিনিস মাথায় রাখবো, যে যখনই আমরা রিলেটিভ মোশন মাপবো, তখন আমাদের কার বেগটা মাইনাস হবে? ভাইয়া যে হচ্ছে অবজারভার, অবজারভার বেগ। যে হচ্ছে যার সাপেক্ষে মাপ হবে। যে অবজারভার, তার বেগটা কি হবে? অবজারভারের ভেলোসিটি অথবা এক্সিলারেশন অথবা সামথিং লাইক দ্যাট, যেটাই মাপা হোক না কেন, সিলারেশন, এটা কি হবে? মাইনাস ধরতে হবে, রাইট? অর্থাৎ নেগেটিভ ধরতে হবে। তাহলে এটা মনে হবে যে কি উল্টা দিকে আসতেছে, এরকম ভাবে মনে হবে যে অবজারভারের কাছে। তো এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রুলস, যে যখনই আমরা রিলেটিভ মোশন ধরবো তখন অবজারভারের ভেলোসিটিটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে অনেকগুলো কেস হইতে পারে। যেমন হতে পারে কি, যে ধরো একটা গাড়ি আছে, গাড়ি আছে, সে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। আর একটা গাড়ি আছে, সে যাচ্ছে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন বলো তো, এর সাপেক্ষে এর বেগ কত? বি এর সাপেক্ষে ভাই এটা হচ্ছে -10। -10। -10? কিভাবে পাইলাম? 10 থেকে 20 মাইনাস বি হচ্ছে অবজারভার। এর সাপেক্ষে যদি আমরা মাপি, তাহলে আমাদের কি হবে? যে ভি এ আসলে প্লাস হওয়ার কথা, তাই না? লব্ধি বেগটাই আমরা মাপতেছি, কিন্তু এখানে আমাদের যেহেতু রিলেটিভ ভেলোসিটি আসছে, সেই জন্য মাইনাস ভিবি। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 10 - 20 ইজিক্যাল টু -10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা এই ক্ষেত্রেতে যেটা করি সেটা হচ্ছে ডান দিকের সব বেগকে পজিটিভ ধরি, বাম দিকের সব বেগকে নেগেটিভ ধরি। কথা কি বুঝছো? হিসাবের জি ভাই। সুবিধার্থে তুমি এখন আমাকে বলতে পারো যে ভাই কেন ধরেন, এটার তো উল্টাও ধরতে পারি, ধরতে পারো, খালি কনফিউজ তুমি নিজে না হলেই হলো। ঠিক আছে, এখানে জাস্ট বেগটা কি বলতে হবে, -10 মিটার পার সেকেন্ড, মানে কি উভয়ের বিপরীত দিকের বেগ। কথা কি বুঝছো? বা তার উল্টা দিকে -10 মিটার পার সেকেন্ড বেগে একে চলতে দেখবে। ক্লিয়ার? ভাইয়া যদি একই দিক থেকে আসে তাহলে প্লাস হবে না? আসলে আমরা চিন্তা করি ও যেটা বললো,
একই দিক থেকে আসতেছে, এটাই তো একই দিকে মুভ করতেছিল, তাই না? যে ধরো এটা আছে 5 মিটার পার সেকেন্ড, আর বি উল্টা দিকে আসতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে পারা যাবে। তাহলে ইজি বি এর ভাই, যত সাপেক্ষে এ এর বেগ কত? 15। বি এর সাপেক্ষে এ এর বেগ কত? 15 না? 15 মিটার পার সেকেন্ড। কোন দিকে? এই সাইডে, রাইট? বাম দিকে, রাইট? হয় বলতে হবে জি যে ভাই। বাম দিকে 15 মিটার পার সেকেন্ড বা -15 মিটার পার সেকেন্ড, যদি ডান দিকে আমরা পজিটিভ ধরি। এই হচ্ছে আমাদের হিসাবের নিয়ম। যদি আমরা বলতাম এ এর সাপেক্ষে ভাইয়া, বি এর বেগ কত? হ্যাঁ হ্যাঁ, বলেন। যদি বিটা হচ্ছে বি এর দিক যদি ডান দিকে থাকতো, মানে এর দিকে, তাহলে তো 5 হতো না? যদি বি আর এ একই দিকে মুভ করতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে 5 বি 5 এর হতো না? সাপেক্ষে, আচ্ছা শুনেন, বি এর সাপেক্ষে এ এর বেগ হইতো তখন কি, ধরেন এরকম আছে যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে বি এর সাপেক্ষে এর বেগ কত আপনি বলতেছেন? 5 মিটার পার সেকেন্ড। কেমনে ভাই? আর না, কেমনে না? -5 না? -5 মিটার পার সেকেন্ড। ভাই কেন? তো উল্টা দিক হচ্ছে। আচ্ছা কেন, সেটা বুঝেন। কেন সেটা আগে বুঝেন। বি এর সাপেক্ষে এ এর বেগ মাপতেছেন কার বেগ? দেখতেছেন কাকে? এ কে না? হ্যাঁ বি এর সাপেক্ষে এ এর বেগ দেখতেছে হচ্ছে বি, দেখা হচ্ছে কাকে? এ কে। মানে বি অবজারভার আর এ কি? অবজেক্ট। ঠিক আছে এতটুকু? হুম আচ্ছা বি, হ্যাঁ বি যদি 1 সেকেন্ডে 10 মিটার যায়, এ তখন 1 মিনিটে কয় মিটার যাবে? 5 মিটার। ওর সামনে আগাই হ্যাঁ, যাবে 10। এটাই তো হবে। তাহলে তাহলে বি কি দেখবে? যে প্রতি সেকেন্ডে এ 5 মিটার উল্টা দিকে যাচ্ছে। সে যেদিকে যাচ্ছে, এ কি করতেছে? 5 মিটার উল্টা দিকে যাচ্ছে। মানে 2 সেকেন্ড পর তখন বি এর বেগ কত, মানে বি কতটুকু যাবে? 20 মিটার। আর এ আসবে কতটুকু? 10 মিটার। 10 মিটার। তাহলে এইবার কি বুঝতে পারছেন যে বির কেন মনে হবে যে এ উল্টা দিকে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এটা তো বুঝলাম। তাহলে আর যদি আহ মানে এ এর সাপেক্ষে বি হইতো তাহলে 5 হইতো। এ এর সাপেক্ষে যদি বি হইতো, এ এর সাপেক্ষে যদি বি হইতো তাহলে কি হইতো? ভিবি মাইনাস ভি এ না? তাহলে 5 মিটার পার সেকেন্ড হইতো। এখন দেখছো? সেটা কেন হইতো চিন্তা করেন। যে ওই যে আমি বললাম এ হ্যাঁ, যাচ্ছে কি? সেটা পাঁচ একটু মিটার এটা সামনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এ দেখতেছে 5 মিটার, আর বি দেখতে গেছে হচ্ছে কত? 10 মিটার। তার মানে এর কাছে কি মনে হবে? যে পার সেকেন্ডে বি আমার থেকে 5 মিটার আগে চলে যাচ্ছে। এই কারণে কি +5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবং সেম হ্যাঁ জিনিসটা clear। আমরা কি ট্রেনের ক্ষেত্রে দেখতে পারি না? যে ট্রেন যখন চলে তখন অটোগুলোকে মনে হয় পিছনের দিকে সরে যাচ্ছে, গাছগুলোকে মনে হয় পিছের দিকে সরে যাচ্ছে। মনে হ্যাঁ, হয় না? এরকমই মনে হয়। মনে হয়। তাহলে একটা জিনিস হচ্ছে, আনসার দাও তো তোমরা। ধরো একটা ট্রেন 20 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, যদিও বাংলাদেশের ট্রেন এত দ্রুত আগায় না। হ্যাঁ, বাংলাদেশের ট্রেন আসলে কত মিটার পার সেকেন্ডে যায়? মোটামুটি তোমার হচ্ছে 12-15 মিটার পার সেকেন্ড বেগে যায়। ধরো 15 মিটার পার সেকেন্ড বেগে একটা ট্রেন আগাচ্ছে। সে একটা গাছকে কত মিটার পার সেকেন্ড বেগে মানে তার সাপেক্ষে গাছের বেগ কত? সে একটা গাছকে কত বেগে পিছায় যাইতে দেখবে? বুঝতে পারলাম। আবার করেন, মুখস্থ নাই। -15। একটা আমি, আচ্ছা ওর জন্য আমি প্রশ্নটা আরেকবার রিপিট করি। আমি বলছিলাম যে একটা ট্রেন 15 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। তো জানলা দিয়ে যখন একজন মানুষ একটা গাছকে দেখবে, সেই গাছ কত মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাইতে দেখবে? 15 -15 মিটার। -15 মিটার। ক্লিয়ার? তাহলে এই ফান্ডামেন্টাল রুলস অনুসারে আমরা কি করব? সবগুলো রিলেটিভ মোশনের ম্যাথ ভাইয়া, গুলো করব। 12 12 মিটার পার সেকেন্ড বলছিলেন আগেরটা। আচ্ছা ধইলো একটা 12 অথবা 15, যেটাই হোক না কেন সেটার জাস্ট মাইনাস। কেননা অবজেক্টের বেরেক এখানে কত? 0, রাইট? ঠিক আছে। আচ্ছা, -15 না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই তো হইলো যে এটা -12 হলে -12, -15 হলে -15। এখন আমরা যেখানে আলাপ করছিলাম
যে তাহলে রিলেটিভ মোশন আমাদের যেটাই হোক না কেন মাইনাস হবে। আর রিলেটিভ মোশনের একটা হিউজ পোর্শন অফ ম্যাথ আমরা যখন ওই যে যেই আহ, ছাতার ম্যাথ করছিলাম যে কত কোণে ছাতা ধরতে হবে, তখন আমরা কি করছি না, কত কোণে ছাতা ধরতে জি হবে ভাইয়া। ওই টাইমে তো আমরা করছি। তাহলে বেগটা যে শুধুমাত্র একমুখী হবে সেটা কিন্তু না, এটা কিন্তু কি হইতে পারে, দ্বিমুখীও হতে পারে। দ্বিমুখী মানেটা কেমন, যেমন ধরো আমি যদি বলি যে একটা এ কণা আছে, সেই কণার বেগ হচ্ছে, এই এ কণার বেগ হচ্ছে এ ভেক্টর, সেটা সমান সমান হচ্ছে 2i ক্যাপ। আর বি কণার আরেকটা বেগ আছে, সেটা হচ্ছে তোমার -3j ক্যাপ। এখন তোমরা কি আমাকে বলতে পারবা বি এর সাপেক্ষে এ এর বেগ কত? ভাই প্রশ্নটা লিখছেন কোন সাইডে? এই যে এখানে, আচ্ছা আমি এটা হচ্ছে নতুন পেজে লিখি, হ্যাঁ, এটা আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। কোশ্চেনটি আবার বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছিল হচ্ছে এ এর বেগ হচ্ছে 2i ক্যাপ, বি এর বেগ হচ্ছে -3j ক্যাপ। আমি বলছিলাম বি এর সাপেক্ষে এর বেগ কত। 2 + 3 j ক্যাপ না ভাই? তো 2i ক্যাপ + 3 j ক্যাপ। আচ্ছা, ও বলছে যে 2i ক্যাপ +3j ক্যাপ, রাইট? জি ভাই। বাকিরা? কারণ ভাই এটাই তো লব্ধি। আচ্ছা হইলো লব্ধি, ও বললো যে 2i ক্যাপ +3j ক্যাপ। বাকিরা? বাকিদের কাছে কি মনে হয়? 3i ক্যাপ। শুধুমাত্র 3i ক্যাপ? 3i ক্যাপ মনে হচ্ছে? জি ভাই। আচ্ছা, আর অন্যরা 3i ক্যাপ কেমনে, এটা একটু বলো দেখি, তোমার কাছে 3i ক্যাপ মনে হলো কেন? আহ, মানে ভাই হচ্ছে, যদি চিত্র আঁকাই তাইলে তো সেটা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওর চিত্র আঁকায় এটা মনে হয়েছে। আর বাকি ওই যে রুহামা নাকি জানো, ওই আপুর নাম আমি ভুলে গেছি, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে তো হচ্ছে, আমি আসলে কনফিউজ, এরপর আনসার দিব না এটার। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার দিবা না। ইসমাইল কি বলছো? ইসমাইল? ভাই লব্ধি হবে মনে হয়। আচ্ছা, লব্ধিটা কত সেটাই তো বলবা। 2 √√13। আরে ভাই রে, √ওভার বলি নাই তো, ভেক্টর রূপ বলো তুমি। বেগ বলছি না, বেগের মান তো চাই নাই। আচ্ছা, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আরে ভাই রে, তার মানে কি 2i ক্যাপ + 3j ক্যাপ, তাই তো মনে হচ্ছে। জি ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক এমনিতে আছে। তো এটাই হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আসেন একটু কিন্তু আমরা ওই যে ভিজ। কি যেন কত যেন পাইছে, আচ্ছা আচ্ছা, √3। √3 কিছু না, আমরা আসেন একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। তা আমাদের একটা এ ভেক্টর আছে, সেটা কত, 2 একক। তাহলে আমরা ধরলাম 2 একক হচ্ছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে 2 একক। তাহলে আমাদের ভেক্টরটা দেখতে কেমন হবে, এমন না? এটা কি 2i ক্যাপ ভেক্টর, রাইট? আর হ্যাঁ, আমাদের -3j মানে কি, এই বরাবর, এই বরাবর, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি -3j ভেক্টর। এখন একটু চিন্তা করেন তো, এইটা কি বি ভেক্টর না? আর এটা কি এ ভেক্টর না? এখন বি কাকে দেখবে, এ কে দেখবে না? তাহলে জিনিসটা কেমন, বি এই এ কে দেখতেছে, মানে বি এর সাথে এ এর সম্পর্ক হচ্ছে না এভাবে। তাহলে দেখেন তো ভেলোসিটিটা বাড়বেটা কেমনে, এরকম আকারে না, এরকম না দেখতে, কথা বলতে হবে, এমন না দেখতে। অর্থাৎ এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগটা কত, বি এ ভেক্টর না? এই পোলাপাইন ঠিক বলতেছি?
জি ভাই, এটাই তো হওয়ার কথা। এবং এখানে দেখেন যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আমরা যে বললাম যে এটা হবে হচ্ছে কি বি এ ভেক্টরের মান, এটার ঢাল কি পজিটিভ না? তার মানে এক্স অক্ষের সাথে এই কোণটা বা এটা কি একটা ঊর্ধ্বমুখী রেখা হবে না? ঊর্ধ্বমুখী ভেক্টর হবে না? এবং ঊর্ধ্বমুখী ভেক্টরই কি হচ্ছে না? এটা কি একটা ঊর্ধ্বমুখী ভেক্টর হচ্ছে না? জি ভাই। তার মানে কি এর ঢাল কি পজিটিভ না? অবশ্যই। অবভিয়াসলি পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে মানে এই ভেক্টরটাকে যদি এখানে শিফট করো তাহলে বুঝতে পারবা যে কোনটা আসলে কি পজিটিভ আসতেছে, রাইট? আচ্ছা, এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যে কেন এইরকম হইলো, তাহলে বি যখন এ কে দেখবে তখন দেখতে ভেক্টরটা কেমন হবে? বি এ ভেক্টর আকারে, অর্থাৎ বি এর সাপেক্ষে এর ভেলোসিটি ধরো এখানে যখন ছিল তখন এমন ছিল, এমন ছিল, এমন হইলো, এমন দূরত্ব সৃষ্টি হবে, ধীরে ধীরে এমন দূরত্ব সৃষ্টি হবে, এমন দূরত্ব সৃষ্টি হবে, রাইট? এইবার আসো যদি আমরা ত্রিভুজ রুলে অ্যাপ্লাই করি, তাহলে এমন যদি হয় এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, তাহলে আমাদের দেখো তো ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর সমান সমান কি ও এ ভেক্টর না? এমন আসে না ত্রিভুজে, ত্রিভুজ রুলে? সরি, আমরা একটু উল্টা করে ফেলছি। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু, তাই হয় না? ঠিক আছে, জি এই ভাই। ত্রিভুজ রুল কি ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হইতো কি বি এ ভেক্টর, তাহলে বি এ ভেক্টর সমান সমান কি ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। তাহলে এইবার কি ত্রিভুজ রুলেও বোঝা গেছে যে কেন মাইনাস হবে রিলেটিভ ভেলোসিটি? এই বোঝা কি গেছে? জি ভাই। তাহলে এইরকম আমাদের একটা স্পষ্ট ধারণা রাখতে হবে যে কেন রিলেটিভ ভেলোসিটি হলো মাইনাস হইলো, ভেক্টর রূপটা দেখলে আমরা টের পাইলাম। দুই নাম্বার, এই যে মাইনাস হলে আমাদের যে পুরা ঢালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা আরেকটা জিনিস উপলব্ধি করলাম। তিন নাম্বার, সেটা হচ্ছে একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক অথবা ত্রিমাত্রিক হোক, অল টাইমে ভেক্টর রূপের জাস্ট ওই অবজারভারের বেগটা মাইনাস করলে আমাদের রিলেটিভ ভেলোসিটি কাউন্ট করা যাবে। এতটুকু বোঝা গেছে তিনটা কথা? আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট টপিকে মুভ করলাম, ওকে? আচ্ছা, এখন আমরা কিছু প্রপার্টি সম্পর্কে জানবো, যেগুলো আমরা অলরেডি জানি, এগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। আমরা এককের দিকে এই অংশগুলোর বেশি কি করব, ফোকাস দিব। তাহলে আমাদের এককের দিকে যদি আমরা ফোকাস দিই, আমাদের প্রথম জিনিস কি আছে? স্মরণ। এক নাম্বার কি আছে? স্মরণ। তাহলে স্মরণ মানে কি ইংরেজিতে কি বলা হয়? ডিসপ্লেসমেন্ট। এই যে যে ইংরেজি বলছি, এই ইংরেজি কেন বলছি এটা বুঝতে যাবা যখন আমরা তোমরা হচ্ছে আইইউটি তে পরীক্ষা দিতে যাবা, বুঝছো? মানে আই কি? আইইউটি চিনো না? ওই যে ভাই ওই আইএলটিএস তো ইংলিশ কোর্স করে ওই বিদেশে যায় স্কলারশিপে। না 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 রে ভাই, আইইউটি হচ্ছে বাংলাদেশের ভার্সিটি। মানে ধরা হয় আইইউটি এবং বুয়েট এটা ইসলামিক হচ্ছে সমতলী। ইউনিভার্সিটি বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এইটা? ইসলামিক ইউনিভার্সিটি ওটা তো কুষ্টিয়াতে। আইইউটি হচ্ছে না আপনার, না। আচ্ছা, আইইউ আছে একটা আর আইইউটি একটা, ঠিক আছে? তো আচ্ছা, তো যেটা আইইউটি সেটা তো ঢাকাতে, তো সেটাকে হচ্ছে ধরা হয় হ্যাঁ, বুয়েটের আইওটি সমতুল্য। তো আমাদের গাজীপুরে। হ্যাঁ হ্যাঁ আইওটি হ্যাঁ তো আমাদের গাজীপুরে। হ্যাঁ 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 ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো ওখানে হচ্ছে ইংরেজিতে কোশ্চেন করে। তো আইইউটি হচ্ছে খুবই বেস্ট পড়াশোনার জন্য, মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য ওয়ান অফ দা বেস্ট ইউনিভার্সিটি, মানে বুয়েটের সাথে টক্কর দেয় আর কি। এবং খুবই দারুণ ইউনিভার্সিটি। তো সেখানে হচ্ছে তোমার কোশ্চেন কিন্তু ইংলিশে হয়। তো তখন হচ্ছে যখন আইইউটির প্রেপ নেবা তখন দেখবা যে এই কোশ্চেন গুলো সবকিছু ইংলিশে ডিল করা লাগতেছে। আর আরেকটা বড় ধাক্কা খাবা, ইভেন যদি বুয়েট কুয়েট বা রুয়েটেও পড়াশোনা করো, তো দেখবা যে হচ্ছে অনার্স লেভেলের সব বই হচ্ছে ইংলিশে। তো এখন যদি একটু ইংলিশের টাচ না থাকে তো তখন একটা বড় ধাক্কা খাবা। তা আমি বলতেছি না ইংরেজি তোমরা মুখস্থ করো, বাট ফ্যাক্ট হচ্ছে অন্তত শুনে রাখো যে ভাই স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট, আর তোমার হচ্ছে আমাদের যেটা আছে দুই নাম্বার, দূরত্ব। সেটাকে কি বলবো? দূরত্ব। তাহলে দূরত্বকে আমরা কি বলবো? দূরত্বকে আমরা বলি হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? তো দুইটাকে একটু গোলায় ফেলো না, তাইলেই হবে।
তাহলে একটা ডিস্টেন্স আর একটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন আসো সরণ জিনিসটা কি। সরণ জিনিসটা হচ্ছে এক পয়েন্ট টু অন্য পয়েন্টের কেমন ডিস্টেন্স, লম্ব দূরত্ব। তাহলে একদম লম্ব দূরত্ব কাদের মধ্যে, স্টার্টিং পয়েন্ট এবং এবং এন্ড পয়েন্ট। ঠিক আছে। তাহলে একটা বস্তু ধরো অনেক ভাবে তা গতিশীল হইতে পারে, এমন একটা এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে এ থেকে বি তে কি অনেক পয়েন্টে মুভ করতে পারে, এগুলো নিয়ে আমি এত আলোচনা করব না। এমন ওয়েতে যাইতে পারে, এমন ওয়েতে যাইতে পারে। তো আমাদের ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট হবে যেটা হচ্ছে লম্ব দূরত্ব। ক্লিয়ার? এই ছেলে পেলে পারা যাবে? পারা যাবে? জি ভাই। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা বৃত্তাকার মাঠ আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। ঠিক আছে, রেডিয়াসের মান 5 মিটার। আর আরেকটা বৃত্ত আছে, মানে পরপর দুইটা খেলার মাঠ। এটার ডিস্টেন্স হচ্ছে তোমার, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 6 মিটার। একটা লোক এই প্রান্তে আছে। ঠিক আছে, একদম মাঠের এখানে একটা রাস্তা আছে। এই রাস্তায় যদি সে পৌঁছাতে চায় তাহলে তার সরণ কত হবে? ভাইয়া 22। তাহলে কত হবে? 22 মিটার। এই বাকিটা কি প্রশ্ন বুঝতে পারছো বা আনসার বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া তাকে বুঝছি। কি করতে হবে? একদম লম্বভাবে অতিক্রমণ করতে হবে। ঠিক আছে। তো এই জাতীয় সহজ কিছু জিনিস আছে যে আমরা সেগুলো মোটামুটি বুঝতে পারবো। তবে স্মরণের একটা স্পেশাল জায়গা এখন আমরা শিখবো। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এই স্মরণটাকে এখন কিন্তু আর আমরা স্কেলার রূপে প্রকাশ করব না, এখন আমরা কি আকারে প্রকাশ করব? ভেক্টর রূপে চল। প্রকাশ করব। তাহলে দেখতে কেমন হইতে পারে? যেমন একটা স্মরণ দেখতে হইতে পারে এমন যে 2x i ক্যাপ প্লাস 2y জে ক্যাপ। এমন হতে পারে না? যে তার ধরো আমরা বললাম যে এক্স এবং ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, অথবা এমনও হইতে পারে যে এটার থেকেও একটা রিয়েলিস্টিক সমীকরণ হচ্ছে r(t)=2t i ক্যাপ মাইনাস 2t জে ক্যাপ। অর্থাৎ সময়ের সাথে সাথে তার স্মরণ কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। মানে তার যখন 1 সেকেন্ড কি হয়েছে, পাস হয়েছে, তো তখন তার অবস্থানটা কোথায়? 2, -2 বিন্দুতে। যখন তার 2 সেকেন্ড পাস হবে তার বিন্দুর অবস্থান কোথায়? 4, -4 বিন্দুতে। তাহলে এগুলো কি বোঝা গেছে? তাহলে যে কোনো একটা যেটা হচ্ছে রেফারেন্স অফ ফ্রেম, যার সাপেক্ষে আমি অবস্থান মাপতেছি, তার সাপেক্ষে টি এর সাথে সাথে কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? এই পোলাপান বোঝা গেছে? জি ভাই। আচ্ছা। আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি বুঝতে পারোনি, দেখো এই এটা একটা কি টি এর সমীকরণ না? হ্যাঁ তাহলে ধরো একটা বস্তুর গতি হচ্ছে এরকম যে এই টিটা বা এই যে i ক্যাপ জে ক্যাপ, এটা তো নির্দিষ্ট একটা, অবশ্যই এটা কি একটা অবস্থান ভেক্টর। তাহলে কোন একটা নির্দিষ্ট অবস্থান থেকে তো মাপা হয়েছে, কোন একটা অরিজিন হ্যাঁ থেকে তো একে প্লট করা হয়েছে। যেই অরিজিন থেকে প্লট করা হয়েছে সেটাই কি তার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। হ্যাঁ ক্লিয়ার? তো যখন ধরো 1 সেকেন্ড পাস হয়েছে তখন ওই বস্তুটার অবস্থান কত? এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর -2 একক, তার মানে এই জায়গায়। তাহলে দেখতে কেমন হবে ভেক্টরটা, এমন না? জি ভাই। যখন তোমার 2 সেকেন্ড পাস হয়েছে তখন তার অবস্থান কোথায়? 4 একক, আর এই বরাবর কি -4 একক। তাহলে তার দেখতে কেমন, এমন না? অর্থাৎ তার স্মরণটা জি ধীরে ধীরে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এবং সেই চেঞ্জটা কেমন? সেই চেঞ্জটা হচ্ছে এই সমীকরণ অনুসারে হবে। এখন ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে স্মরণ কি, স্মরণ কিভাবে প্রকাশ করব, স্মরণের হাবিজাবি জিনিসপত্র আমরা পড়লাম। এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে শূন্য স্মরণ। কি বলা হয়? শূন্য স্মরণ। শূন্য স্মরণ মানে কি? যদি সে একটা পজিশন পর্যন্ত ধরো উত্তর দিক বরাবর 5 মিটার গেল, তারপর আবার সে পরবর্তীতে দক্ষিণ দিক বরাবর 5 মিটার আসলো, তাহলে তার আলটিমেট স্মরণ কত? শূন্য না? রাইট? তাহলে সে কি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলেও তার স্মরণের আলটিমেট মান যদি হয় শূন্য, সেটাকে আমরা কি বলবো? শূন্য স্মরণ বলবো। এমসিকিউ তে আসবে। আরেকটা জিনিস আমরা ভাইয়া শিখে রাখি, সেটা হচ্ছে ম্যাপিং। হ্যাঁ বলো। ভাই এটা কি এই যে নাল ভেক্টরের মতো?
হ্যাঁ হ্যাঁ, নাল ভেক্টরের মতো, মানে ভেক্টরটা তুমি নাল পাবা। গুড, ভালো পর্যবেক্ষণ করছো, ভেক্টরটা তুমি নাল পাবা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা সেটা শিখে রাখি, সেটা হচ্ছে আমাদের ম্যাপিং। এটাও আমি এর আগে অনেকবার শিখাইছি, যে আমাদের উপরের দিকে কি থাকে, উত্তর দিক থাকে, এই ডান পাশে পূর্ব। কি থাকে, পূর্ব থাকে, বাম পাশে কি থাকে, পশ্চিম থাকে, আর ডান পাশে এই নিচের দিকে কি থাকে, দক্ষিণ দিক থাকে, তাই না? তো এই ম্যাপিংটা আমরা ইউজ করব যদি আমাদের এরকম হাবিজাবি অনেক কথাবার্তা বলে, পূর্ব দিকে 5 মিটার গেল, উত্তর দিকে 10 মিটার গেল, পশ্চিম দিকে 3 মিটার গেল, এখন বস্তুর সরণ কত, তাহলে কি আমরা পারবো? জি ভাই, চেষ্টা করবো। আচ্ছা বলো দেখি, পূর্ব দিকে গেছে জি হচ্ছে ভাই। কত, 5 মিটার, 5 মিটার, ভেক্টর আকারেই বলবা যে অবস্থান ভেক্টর কত, ঠিক আছে। উত্তর দিকে গেছে হচ্ছে 2 মিটার, তারপর পশ্চিম দিকে গেছে হচ্ছে 5 মিটার, না 5 মিটার না, কত দিব, 15 মিটার। তাহলে এর অবস্থান ভেক্টর কত বলতে পারবা? না ভাই। এই বলতে পারবা না মানে পারবা? চিন্তা করো, একটু টাইম নিয়ে চিন্তা করে বলো, 1 মিনিট টাইম দিলাম। ভাইয়া এটা কি উত্তর 20 হবে? আরে এই 20 হবে মানে, আমি তো বললাম যে আর ভেক্টরের মান কত, ও, আর আর ভেক্টরের ভেক্টর। 10,2। 10,2 হচ্ছে, কেন 10,2 হবে? আচ্ছা শোনো, এই পূর্ব দিককে তুমি আই ক্যাপ ধরে নাও, ঠিক আছে। হ্যাঁ, 5 মাইনাস হ্যাঁ, তাহলে কি আসতেছে, 13 যে গ্যাপ, 5 আই ক্যাপ আসতেছে নাকি -5 আই ক্যাপ আসবে? -5 এই এই তোমরা কি ভুলভাল করো। শোনো, প্রথমে পূর্ব দিকে গেছে কোথায়, এই বরাবর সে পূর্ব দিকে গেছে কতটুকু, 5 মিটার না? 5 পর্যন্ত। এই হ্যাঁ, যে 5 5 মিটার গেল, ঠিক আছে। আচ্ছা দেখা কি যাচ্ছে, দেখা যাচ্ছে না মনে হয়, লাল কালি নেই। এই যে 5 মিটার গেল, ঠিক আছে। হ্যাঁ, পাঁচ মাইনাস মিটার যাওয়ার পরে উপরে কত গেছে, 2 মিটার না? 2 মিটার গেল। -10 হবে মনে হয়। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ আচ্ছা, দেখি আমরা কি হয়। এটা কত, 2 একক গেছে, তাই না? তারপর এদিক বরাবর পশ্চিমে গেছে কত, 15 একক। হ্যাঁ, তাহলে এতটুকু। তাহলে আমাদের ভেক্টরটা আলটিমেটলি কোথা থেকে কোথায় পর্যন্ত হবে, এখান থেকে এখানে না, এই অবস্থান ভেক্টর থেকে এখানে না? হ্যাঁ, তাহলে এটা যদি হয় 5, এটা যদি হয় 15, এটা যদি হয় 2, তাহলে এইখানকার তার যে অবস্থান ভেক্টর, এই বরাবর এক্স বরাবর গেছে কত, এদিকে 10, আর এখানে বরাবর গেছে কত, 2। তাহলে এর ভেক্টরটা দেখতে কেমন হবে, এর ভেক্টরটা দেখতে হবে হচ্ছে -10 আই ক্যাপ +2 জে ক্যাপ, জি ভাই। আর ভেক্টর। এখন আসো, এটাকে আরেক ভাবেও করা যাইতো, যে ধরে নাও এটা কত, 5 আই ক্যাপ, এটা কত, 2 জে ক্যাপ, এটা কত, -15 আই ক্যাপ, তিনটা যোগ করো, তাইলেই তো হয়ে গেল আর ভেক্টর সমান সমান তিনটা যোগফল। ক্লিয়ার? জি ভাই। তাহলে আমাদের এমন জাতীয় ম্যাথ দিলে আমরা আশা করি পারবো। দূরত্ব নিয়ে আর আমার পেঁচাল পাড়ার দরকার নাই, দূরত্ব নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পরিধি নির্ণয়ের সূত্রগুলো শিখবা। কিসের সূত্র? পরিধির সূত্র। যেমন কি দিতে পারে, যে ধরো একটা বৃত্তাকার মাঠকে 1.5 পাক পরিভ্রমণ করা হইলো, তাহলে পারা যাবে তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে। 1.5 জি ইন্টু ভাইয়া। 2 মানে আমাদের মান আসে কত, তোমার হচ্ছে 2 পাই আর না, তাহলে সেই হিসাবে ধরো তার ব্যাসার্ধ যতটুকু হবে, সেই হিসাবে আমাদের 3 পাই আর, তাই না, 1.5 পাই, মানে 1.5 গুণ অতিক্রম করলে। তো এইভাবে আমরা আশা করি মানে মাপতে পারবো। তো আমাদের পরিধির জি। সূত্রগুলো আমাদের একটু ভালো করে মেজার করতে হবে, আর পুরো পথটা জাস্ট যোগ করে দিলেই হইলো। তাহলে এই দূরত্বকেও কি আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি না, মানে এরকম আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করতে পারি না দূরত্বকেও? জিজ্ঞেস করলাম, তোমাদের প্রশ্ন করতেছি আমি, যে হ্যাঁ দূরত্বকে ভাই, পারি। পারি, তাই না?
তাহলে এতক্ষণ জি তাহলে ভাই। কিছুই শিখতে পারোনি। দূরত্ব কি স্কেলার রাশি, তাকে কোনোদিন ভেক্টর রূপে প্রকাশ করা যায়? না অবশ্যই না। তাহলে দূরত্বের ক্ষেত্রে কি শুধুমাত্র মান থাকলেই হবে যে 10 মিটার 20 মিটার? তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একক। তাহলে দূরত্ব এবং সরণ এই দুইজনের একক কি কি সেম? ভাই তাহলে স্মরণ ভেক্টর কিভাবে বলছে? হ্যাঁ, তাহলে সরণ তো স্মরণ তো just সরণ তো ভেক্টর রাশি। তো তুমি কি সামথিং এখানে মিটার লিখবা না বা সেন্টিমিটার লিখবা না, সেটা হচ্ছে একক বা হ্যাঁ। ইউনিট। তো আমরা ওইটাই বললাম যে দূরত্ব আর সরণের ইউনিট তো সেম। তো সেই ইউনিট গুলো কি কি হইতে পারে, সেটা মিটার হতে পারে, সেটা কি হতে পারে ফিট হতে পারে, সেটা কি হতে পারে সেন্টিমিটার হতে পারে, রাইট? সেটা কি হইতে পারে ইঞ্চি হতে পারে। তো এরকম বহু একক হইতে পারে বহু পদ্ধতিতে। তো আমাদের মোটামুটি হচ্ছে যেটা আমাদের সিজিএস সিস্টেম, সেখানে আমরা কি করি সেন্টিমিটার হিসাব করি। যেটা আমাদের এমকেএস সিস্টেম বা এসআই সিস্টেম, সেখানে আমরা কি পদ্ধতিতে ইউজ করি, এটা ইউজ করি। আর এফপিএস যেটা সিস্টেম, সেখানে আমরা কি ইউজ করি, এই ফিট ইউজ করি, ঠিক আছে? আর সেটারই ছোট ভার্সন কি ইঞ্চি না? এই কথা কি বুঝছো? তাহলে এই কনভার্সন গুলো কিন্তু আমাদের একটু একটু পারতে হবে, যে 1 মিটারে কত ফিট, 1 মিটারে কত সেন্টিমিটার, 1 ফিটে কত ইঞ্চি, পারা যাবে না? এই পারা যাবে তো মোটামুটি? জি ভাই। আচ্ছা, জি ভাই। আশা করি পারা যাবে। এখন আসো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দ্রুতি, দ্রুতি এবং কি নিয়ে, বেগ নিয়ে। ক্লিয়ার? দ্রুতি এবং বেগ নিয়ে। তাহলে দ্রুতি এবং বেগ নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের দ্রুতি জিনিসটা আসলে কি? দূরত্ব ভাগ সময়। সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। দূরত্ব ভাগ সময়। তাহলে এইগুলো নিয়ে মানে আমাদের যদি আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, তাহলে তো সময় দিয়ে ভাগ দিয়ে গেলেই হইলো। তাহলে দ্রুতি নিয়ে স্পেশালি আমাদের তেমন কোনো আলোচনা নাই, কিন্তু একটা আলোচনা আছে। সেটা কি নিয়ে? সেটাকে বলা হবে হচ্ছে, এটাকে দ্রুতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে, স্পিড দ্বারা। আর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভেলোসিটি দিয়ে। আচ্ছা, কিন্তু একটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে যেটা সবাই ভুল করে, সেটার নাম কি? এভারেজ স্পিড, অথবা আমরা যেটাকে বলবো হচ্ছে তোমার গড় দ্রুতি। ভাই এটা একটা নিয়ে, প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ভাইয়া গড় দ্রুতি হলে আমার সূত্র হবে না 2v1v2/v1 + v2? তুমি বলতেছো যে গড় দ্রুতি এটাকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান সমান V1/V2/T1/T2, তাই তো? জি ভাই। এমন বলতেছো তাই তো? আচ্ছা, একটু চিন্তা করো তো, আমাদের ভি বার সমান সমান আমরা মূলত কি লিখি? ভি বার সমান সমান আমরা কি লিখি? S1 + S2 ভাগ T1/T2, তাই না? এমন লিখি না? জি ভাই। আচ্ছা, তো এই যে যে এটা আমরা লিখলাম, তো আমাদের এটা লিখলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, যে S1/T1 + T2, রাইট, প্লাস S2 মানে আচ্ছা, এইটা থেকে আসো আমরা প্রুফ করি, যে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, S1/T1, রাইট, +S2/T2, রাইট, ভাগ T1 + T2, এমন না? জি ভাই। তাহলে এখান থেকে আমরা কি প্রুফ করতে পারি, S1/T2 + S2/T1 ভাগ T1/T2 ইন্টু T1 + T2, এমন আসে না? হ্যাঁ ভাই। এইখান থেকে কি এখানে বানানো যায় ঠিক মতো? না না। তাহলে তুমি কি কখনোই এটা লিখতে পারবা, এটা? ভাই আমি তো অন্যটা বলছি। তাইলে তুমি কোনটা বলছিলা? ভাই আমি বলছি 2v1v2।
আচ্ছা আচ্ছা, ওইটা তো আমরা লিখতেই পারবো, 2v1 v2 ভাগ। V1 প্লাস V2। এটা তো লিখতে পারবো, হ্যাঁ হ্যাঁ, এটা লিখতে পারবো। এটা হচ্ছে এটা আমাদের ভাই শর্টকাট নিয়ম, শর্টকাট নিয়ম। গড় হয় না? হ্যাঁ, গড় দ্রুতির ক্ষেত্রে আমরা লিখতে পারবো, ঠিক আছে, তোমার ওই কনসেপ্টটা ঠিক আছে। আচ্ছা, আমি ভাবছিলাম তুমি v1 ভাগ v2 ভাগ t1 ভাগ t2 লিখতে বলছো। আচ্ছা, যাই হোক। আসো, আমাদের তাহলে এভারেজ স্পিড সমান সমান কি, মোট দূরত্ব ভাগ কি, মোট সময়, রাইট? এমন না? এই বোঝা কি গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমি একটু প্রশ্ন করি। ধরো একটা বস্তু 5 মিনিটে 10 মিটার পূর্বে গেল, ঠিক আছে, আর তারপরের 5 মিনিটে সে 20 মিটার উত্তরে গেল, তার এভারেজ স্পিড কত? পারা যাবে? কত মিটার পার মিনিট বলো দেখি। 0.05। 0.05 আসতেছে? আরে মিটার পার মিনিট বলিছি, তুমি আবার কি বের করছো 0.05? ভাইয়া 0.003। আরে বাবারে, তোমরা কি বের করছো 0.003? টু বলছি পয়েন্ট টু থ্রি মিটার পার মিনিটে বের করতে বলছি ভাই রে। আমার 2.23 2.4 আসছে টু আচ্ছা, পয়েন্ট টু টু ফোর পয়েন্ট টু ফোর আসছে, মোট দূরত্ব কত আসছে? দূরত্ব আসছে 500। √500? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি সবাই এটার সাথে একমত যে দূরত্ব হচ্ছে √500? না ভাই, তাহলে মোট দূরত্ব কত? 30। যে কে কে বললো 30, কে বললো? ভাই এটা অতিভুজের হবে না √500? আচ্ছা, তুমি √500 একসাথে একমত, তাই তো? 30 কে বললো? এখন আবার বললো না ভাই, ভাই কেউ বলিনি। ভাইয়া আমি না, আমি √500 পক্ষে। আচ্ছা ঠিক আছে, 30 কে বললো? ভাই আমি সিমিয়ার। সিমিয়াত বলছো না? তাহলে উত্তর কত হবে? 30। হ্যাঁ মোট দূরত্ব কত? 30। দূরত্ব কি অতিভুজের উপর ডিপেন্ড করে? আমি কি কোথাও বলেছি যে ওই দূরত্ব মানে হচ্ছে তোমার লম্ব দূরত্ব? দূরত্ব মানে কি মোট কতটুকু পথ সে গেছে। তো সে যদি পূর্ব দিকে যে উত্তরে যায় তো সমস্যা কি? এটা 10, এটা 20, দুটো যোগ কর 30। ওই তাহলে তো তার, ভাই আমরা সরব আনপসিবল গেছি, ইম্পসিবল যাইনি। তাহলে তাহলে এটার মোট কত হবে? 30/10, তিন তার মানে কত? তিন 3 তিন। 3 মিটার পার মিনিট। কথা কি বোঝা গেছে? ওই তো ভাই সেম সেম। সেম সেম তো কখনোই না রে বাবা। আচ্ছা, ধরো একটা পথ আছে, ঠিক আছে, সেই পুরো পথের দৈর্ঘ্য হচ্ছে এল। তো এক ব্যক্তি অর্ধেক পথ গেল হচ্ছে তোমার অর্ধেক পথ গেল হচ্ছে 30 মিটার পার সেকেন্ডে, আর বাকি অর্ধেক পথ গেল হচ্ছে 40 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তাহলে তার, তোমাদের বের করতে হবে যে তার গড় বেগ, গড় দ্রুতি কত। হ্যাঁ, এটা স্পিড, দুইটাই হচ্ছে স্পিড। তো সে মোট পথের অর্ধেক পথ গেল 30 মিটার পার সেকেন্ড স্পিডে, আর বাকি অর্ধেক পথ গেল 40 মিটার পার সেকেন্ড স্পিডে। ভাইয়া 34.2857। কত? 34.2857। 2857। আচ্ছা, বাকিরা?
বের কি হয়েছে? আচ্ছা, খুবই আস্তে শোনা যাচ্ছে। বাকি অন্য কেউ করছো? এনিওয়ান, আর কেউ করছো? ও তো বললো 34.2857। বাকি আর কেউ করনি? এই যে রুহামা আপু ছিল, তারপর আরো বাকিরা ছিল, করেন নাই? ভাই উত্তর হয় নাই। কি উত্তর হয় নাই নাকি সেটা জিজ্ঞেস করলা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সেটা আমরা দেখি উত্তর হয়েছে কিনা। আমি জিজ্ঞেস করলাম বাকিরা কি করছো কিনা, আমি তো করি না এখনো। এই বাকি পোলাপান কই? এই যে রুহামা আপু, তাহমিদ, সিমিয়াত, সিনিয়র। হ্যাঁ, কই? করো আর নাই? আমার ওটা। তাহমিদ কই? তাহমিদ শোনা যায় না। তাহমিদ আজকে ক্লাসের মধ্যে খুবই চুপচাপ, নিরুপায়। কাহিনী কি হ্যালো। তাহমিদ? হ্যাঁ, কত বের হ্যাঁ ভাই, করছো উত্তর? আমি ওয়াশরুমে গেছিলাম ভাই। তাইলে কি ওয়াশরুমে বলতেছিলাম? গেছে আর এদিকে যে কণার গতি পড়াই ফেললাম, কিভাবে হবে? আচ্ছা, আসো এটা একটু সমাধান করি। আমরা বলছিলাম যে একটা কণা আছে, তার গতিপথের হাফ গেছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ডে, বাকি হাফ গেছে 40 মিটার পার সেকেন্ডে। তো এটাকে আমরা ধরে নিতে পারি L/2, অথবা এস দূরত্ব। এটাও কত? এস দূরত্ব, দুইটাই কি সেম, তাই না? তাহলে আমরা জানি এর দূরত্বও জানি, বেগও জানি। আমরা জানি নাকি টাইমটা? ভাই কোশ্চেন ছিল ভাই এটা। টাইম বলছিলাম টাইম। যে হ্যাঁ, 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 একটা কণা তার গতিপথের হাফ সময় গেছে 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে, বাকি হাফ টাইম গেছে 40 মিটার পার সেকেন্ড দ্রুতিতে। এখন আমরা জিজ্ঞেস করছিলাম যে সেই ক্ষেত্রে এদের যে হচ্ছে তোমার এভারেজ স্পিড সেটা কত, বা গড় দ্রুতি সেটা কত। তো দেখো এখানে যে আমরা যদি T1 বসাই, তাহলে T1 সমান সমান কি হবে? S/30 না? আর T2 সমান সমান কত জি হবে? জি। S/40 না? হ্যাঁ, তাহলে এটা আমাদের যোগ করে টোটাল দিবো। যে টাইম সেটা কত হবে? S/30 প্লাস S/40। তা আমরা মোট কি জানি যে আমাদের এভারেজ স্পিড সেটা সমান সমান কত? এভারেজ স্পিড সমান সমান হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? 2s। যেহেতু অর্ধেক পথ জি। এস, বাকি অর্ধেক পথ এস, তারপরে 2s। আর ভাগ কত হচ্ছে আমাদের? S/30 প্লাস S/40। তাহলে এই দুইজনের যে গড়, সেই গড় কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে তোমার 1200, তাহলে উপরের দিকে উল্টায় যাচ্ছে 1200। তাহলে 2s ইন্টু 1200 ভাগ হচ্ছে আমাদের এখানে কত থাকছে? 40s প্লাস 30s, তার মানে হচ্ছে 70s। তাহলে এস এস কাটা, তাহলে 1200 গুণ 2। আচ্ছা, এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে থাকে কত? 240/7। তাহলে কত আসে অ্যান্সার? 240/7 কত আসে? 34 34.2। 34.28। এই যে যে এইটা, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে এভারেজ স্পিড সমান সমান, এই রুহাম আপু আপনি কি কিছু বুঝতেছেন? আপনি দেখে চুপচাপ। রুহাম আপু, শোনা ভাই যায় না? বুঝতেছি। হ্যাঁ বুঝতেছেন? শুনতেছি, আমি বুঝতেছি কিন্তু এখন কিছু বলবো না। আচ্ছা, তো এভারেজ স্পিড সমান সমান হচ্ছে, আমরা বলতে পারি যে এই যে যে আমাদের যদি ভি আর ভি দেওয়া থাকে, এটা কি V1, আর এটা কি আমাদের V2, রাইট? এটা V1, এটা V1। তাহলে দেখো এইটার যদি চরিত্র দেখি, তাহলে 2 গুণ 1200 ছিল না? তার মানে কি 2 গুণ V1 ইন্টু V2 ছিল না? আর ভাগ কি ছিল আমাদের? V1 প্লাস V2। তাহলে এটা কিন্তু আমাদের একটা চমৎকার সূত্র। যদি ভেলোসিটি দুইটা দেয়া থাকে, তাহলে তাদের এভারেজ স্পিড কি হবে? 2 ইন্টু V1 ইন্টু V2 ভাগ V1 প্লাস V2। ক্লিয়ার? পোলাপান পারা যাবে? পারা যাবে ভাই। পারা যাবে। তাহলে আমি আরেকটা একটু জি ম্যাথ দিই। ভাইয়া। আরেকটা একটু ম্যাথ দিব হওয়ার কথা। আচ্ছা, দেখবো আমি যে কি হয়। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি এতটুকু বুঝতে পারছি যে ভাইয়া, আমাদের, হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাসে কতক্ষণ হবে?
আর কিছুক্ষণ হবে, ঠিক আছে, আর 30 মিনিট মতো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। কি পড়তে হবে? তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতিটাকে আমরা কি নামে ডাকি? তাৎক্ষণিক দ্রুতিটাকে আমরা ডাকি হচ্ছে ইনস্ট্যান্ট ভেলোসিটি, না ইনস্ট্যান্ট স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে। আচ্ছা, এর মানেটা কি? মানেটা হচ্ছে একটা গাড়ি তো আসলে সবসময় সমবেগে বা সমদ্রুতিতে চলে না, তাই না? তাহলে সমবেগ বা সমদ্রুতিতে যদি না চলে, তাহলে নির্দিষ্ট একটা টাইমে ওই গাড়ির স্পিডোমিটার যেটা দেখাবে সেটাই কি তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বোঝা কি গেছে? তাহলে টি ইজিক্যাল টু সামথিং এ আমাদের যদি কোন একটা দ্রুতি বোঝাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ক্লিয়ার? আর আমরা যদি হচ্ছে পুরোটা হিসাব করি যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা কিভাবে করব, ধরো আমাদের দূরত্বের একটা সমীকরণ দেয়া আছে। সেই দূরত্বের সমীকরণটা কি? ধরো 4t² প্লাস 3t প্লাস 5। এটা কি একটা তোমার s(t) না? অর্থাৎ কোন একটা বস্তুর যদি 1 সেকেন্ড পর তার আমার দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে 1 সেকেন্ড পর তার দূরত্ব কত হবে? 4+3+5, অর্থাৎ 7 আর 5 12, 12 মিটার, রাইট? যদি s(2) হয়, তাহলে কি করব আমরা? 2 সেকেন্ড পর তার দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে পারবো, রাইট? মানে দূরত্বের সমীকরণটা কি বোঝা গেছে? এটা হচ্ছে একটা কণার দূরত্বের সমীকরণ। কথা কি বুঝতে পারছো? ভাইয়া এটা কি মুখস্থ করা লাগবে? আরে বাবারে না, এটা এক এক সময় এক একটা ফাংশন হতে পারে। আমি বললাম যে কোনো একটা কণার তার পার্সোনাল একটা ফাংশন হতে পারে, টি এর ফাংশন হতে পারে, যেটা কি নির্দেশ করবে? তার দূরত্বকে নির্দেশ করবে। ক্লিয়ার? এটা যেরকম 5t+3 হইতে পারতো, রাইট? মানে যে কোনো একটা কণার ক্ষেত্রে আমরা তার এই যে কণাটা যদি এমন আকারে দূরত্বটা অতিক্রম করে, তাহলে তার একটা দূরত্বের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো না? বা সেটাকে কি একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারবো না? সেটা আমি বললাম। কথা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন ধরো তুমি তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করবা, তাহলে তাৎক্ষণিক দ্রুতি মানে কি? ধরো 2 সেকেন্ডে তার তাৎক্ষণিক দ্রুতি কত সেটা নির্ণয় করবা, তার মানে 2 সেকেন্ডে ওই গাড়ির স্পিডোমিটারটা কতটুকু বিক্ষেপ দিবে সেটাই কি তার ইনস্ট্যান্টানিয়াস মিটার, মানে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি না? কথা কি বুঝছো? তো তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা যদি 0 to 2 এই পুরা দূরত্বটা নির্ণয় করি, মানে s(2) মাইনাস s(0) অফ 2 - 0 এরকম হিসাব করি, তার মানে কি 2 সেকেন্ডের দূরত্ব মাইনাস 0 সেকেন্ডের দূরত্ব ভাগ মোট সময় 2, এটা কি তার তাৎক্ষণিক দ্রুতিকে নির্দেশ করবে নাকি গড় দ্রুতিকে নির্দেশ করবে? এটা ভাইয়া তাৎক্ষণিক যদি। তাৎক্ষণিক দ্রুতি হয় গড় দ্রুতিকে নির্দেশ করবে। তুমি তো একটা বিশাল টাইম ল্যাপস নিয়ে আলোচনা করছো। ও। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কি হবে? নিশ্চয় এই পয়েন্ট টু এই পয়েন্টের মাঝখানে, মানে খুবই কম ডিস্টেন্স। তার মানে একটা হবে কি, s(, ধরো 2 মাইনাস s(1.9999999) এরকম, ভাগ 2 - 1.9999999, এরকম না? অর্থাৎ এই দুইজনের মধ্যে ডিফারেন্সটা কি হবে? খুবই কম। খুবই কম ডিস্টেন্সের মধ্যে ঢালটা তুমি নির্ণয় করবা, জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি। এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে s2 - s1, ঠিক আছে। আরেকটা কি, t2 - t1। কিন্তু এই যে যে এইটা হচ্ছে কি ডেল টি, মানে এটা হচ্ছে ডেল এস, আর এটা কি ডেল টি। এই ডেল টিটা কি টেন্স টু জিরো না? লিমিট, লিমিট ডেল টি টেন্স টু কি জিরো না? মানে এই দুজনের মধ্যে পার্থক্যটা কি জিরোর কাছাকাছি না? তাহলে কি তুমি তাৎক্ষণিক দ্রুতিটা পাবা না? কথা কি বোঝা গেছে? এই দূরত্বের সমীকরণের ঢালটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি ওই টাইমের। তো এই ঢালটা যখন তোমাকে নির্ণয় করতে হবে, তখন কি তুমি খুব বেশি দূরত্ব নিয়ে ঢাল নির্ণয় করলে সেই ঢালটা কি কার্যকরী হবে, নাকি কাছাকাছি মান নিয়ে তোমাকে ঢালটা নিয়ে কার্যকরী করতে হবে? কাছাকাছি মান নিয়ে, রাইট? কাছাকাছি তো ভাই। তো সেই ক্ষেত্রে এই লিমিট টেন্স
লিমিট ডেল টি টেন্স টু জিরো, এটা কি বোঝা গেছে? ভাই তাহলে এই যে যে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল এস ভাগ ডেল টি, এটাকে কি বলা হয়? ডিএস ভাগ ডিটি না? ডিফারেন্সিয়েশন অফ এস ইন রেসপেক্ট টু টি। তাহলে আমাদের যদি এস এর সমীকরণ এমন হয় যে 4t² প্লাস 3t প্লাস 5, তাহলে তুমি বলো তো এটা ডিএস ভাগ ডিটি কত হবে? 8t প্লাস কত হবে? 3। প্লাস থ্রি থ্রি। হ্যাঁ, তাহলে এইটা প্লাস হবে কি শূন্য। তার? এটা তার কি হবে? এটা তার হবে ইনস্ট্যান্টেনিয়াস কি, তাৎক্ষণিক দ্রুতির ডিফারেন্সিয়েশন। তোমার হচ্ছে মান। আমি এটাকে, তুমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আসো, তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা ফাংশন দেয়া আছে এস ইজ ইকাল টু তোমার হচ্ছে 5t+8। ওকে, এখন আমি বললাম যে এটা 3 নাম্বার সেকেন্ডে, 3 নাম্বার সেকেন্ডে টি ইজ ইকাল টু যখন 3 সেকেন্ড, টি ইজ ইকাল টু তার যখন 3 সেকেন্ড, তখন তার তাৎক্ষণিক, তুমি হচ্ছে তাৎক্ষণিক কি নির্ণয় করবা? দ্রুতি নির্ণয় করবা। ক্লিয়ার? ওকে। এখন বলো তো, টি ইজিক্যাল টু যদি 3 সেকেন্ড হয়, তাহলে ভাইয়া 15। আচ্ছা 15 হোক, আচ্ছা তোমার মতে হবে হচ্ছে 15, তাই তো? কেন 15? আচ্ছা, কেন 15 হবে রে বাবা? কারণ ডিএস, ভাই ডিএস বাই ডিটি দিছি। ডিএস বাই ডিটি কত হয়? 5 হয় না? ভাই 5। তো ওই তো 5 সরি হবে তো, সরি ওই তো 5 হবে, 15 টি কেন স্কয়ার হবে? ভাবছি। আচ্ছা, এখন আসো যে এইটাকে তুমি আসো, আমরা যদি সাধারণ ইন জেনারেল নিয়মে করতে চাইতাম, মানে s(3 - s(0) ভাগ কত? 3 - 0, তাইলে আমাদের কেমন আসতো বলো দেখি? s(3) এর মান কত আসতো? 3×5 = 15 প্লাস হচ্ছে 8, তাহলে কত আসতো? 15 প্লাস 8 কত হয়? 23 না? তাহলে 23/3 জি আসতো না? ভাইয়া। এটা কি তার? এটা তার এভারেজ স্পিড, বুঝছো? এটা কি না, তার তাৎক্ষণিক স্পিড না। কিন্তু আমি যদি সেম ভাবে ধরো 3 - s(2.999), এটার মান কত আসে? এই ক্ষেত্রে ডেল টা কত আসে? এটার মান বলো দেখি। তাহলে কি আসে? একটা হচ্ছে s(3) আসছিল 23, মাইনাস s(2.999), এটার মান কত আসে বলো দেখি একজন, করো দেখি। 0.0001। আচ্ছা এইটার মান তুমি আমাকে বলো, এখানকার মান বলো। 23 মাইনাস এটার মান কত? s(2.999), মানে বাইশ পাঁচ, পয়েন্ট নাইন 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 22.3 তাই তো? না ভাইয়া, মানে মানে 23 মাইনাস হচ্ছে 0.0001 হবে যদি S3 মাইনাস S2.999। এস, আমি বলছি যে s(2.99) সমান সমান কত? সিম্পলি হিসাব করবা, 5 × 2.999 + 8, এটা সমান সমান কত সেটা বলো। বাইশ পয়েন্ট নাইন 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 22.3 আসতেছে? জি। 22.3, তাই তো? আচ্ছা ভাগ কত হবে? ভাগ হচ্ছে 3 - 2.999, রাইট? তাহলে দেখো এটার মান কত আসে? আচ্ছা এইটার মান কি শিওর তুমি এটাই আসে? 22.3 আসে? 22.995 আসে। তো সেটাই তো হ্যাঁ ভাইয়া। বলতেছি তোমারে ভাই, তোমরা এমন এমন কাজ করো, মানে ক্যালকুলেটর টিপতে যদি ভুল হয় তাহলে আমি কিভাবে করব বলো? এখানে তো প্রত্যেকটা সূক্ষ্ম মানের আলাদা আলাদা ভ্যালু আছে, তাই না? তাহলে 22.995 আসে, রাইট? হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা 23 থেকে এটা বিয়োগ করলে কত আসে? 0.005 আসে না?
জি হ্যাঁ ভাই। ভাই, এটা তো 5 আসে আর কি। আচ্ছা, আর এখান থেকে আমাদের কত আসে? 0.001 আসে। তাহলে এটা যদি তুমি ভাগ করো তাহলে আমাদের কত আনসার আসে? 5। কথা কি বুঝছো? এই যে ডিএস ভাগ ডিটি সমান সমান আসলো কত? 5। তাহলে মানের পার্থক্যটা কি বুঝতে পারছো? যে তার মানে কি, এটা একটা ইন্টারচেঞ্জেবল তোমার হচ্ছে আমার দূরত্ব ছিল। সেই দূরত্বের ক্ষেত্রে যদি আমাকে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হবে, কেন আমাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আনা লাগবে? ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই এইখানে যদি আমি 3 সেকেন্ডের জন্য বের করি তাহলে আমার ডিএস বাই ডিটি যদি না করি তাহলে কি আমার 2.99 ওইটা নেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই নেওয়া লাগবে। মানে তোমাকে যদি ডিএস বা ডিটি না করো, ডিফারেন্সিয়েশন না করো, তাহলে তো তোমাকে ঢাল মেট করার জন্য অবশ্যই ওই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যখন 6 নাম্বার ক্লাসটা নিছিলাম, তখন খুব গুরুত্বপূর্ণ ভাবে এটাই আমি আলোচনা করছিলাম যে কেন আমাদের কাছাকাছি মানটা নিতে হবে। কেননা এটা কি, তোমার কোন একটা দূরত্বের ইকুয়েশনের ঢালটা কি দ্রুতি না? এখন দূরত্বের ইকুয়েশন হচ্ছে এমন, তুমি একটা পয়েন্ট এইটা নিলা আর একটা পয়েন্ট এটা নিলা, এই 2 পয়েন্টের ঢাল কি আসলে এই বিন্দুর ঢাল? এই বিন্দুর ঢাল তো এইটা। জি ভাই। তাহলে এইটাকে যদি একটা সরল রেখা বানাইতে হয়, স্পর্শক নিতে হয়, তাহলে অবশ্যই আমাকে এমন ভাবে লিমিটটাকে কনসিডার করতে হবে যেন এটা একটা সরল রেখার মতো হয়, স্পর্শকের মতো হয়। তাহলে আমি তো বহু দূরের একটা মান নিয়ে এসে স্পর্শক আঁকাতে পারবো না। কথা কি বুঝছো? হুম। তো এগুলো নিয়ে অলরেডি আমি 6 নাম্বার লেকচারে, তোমার হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের 6 নাম্বার লেকচারে আলোচনা করছিলাম, বেশ ভালো মতো আলোচনা করছিলাম। আচ্ছা, এখন আসো, এই জন্যই আমি বলছিলাম যে আজকে লেকচারে অবশ্যই তোমরা একটু রিভিশনটা দিয়ে আসো। আচ্ছা, এখন আমরা খুব দ্রুতই আগাতে পারবো। বাকি বেগের আলোচনা হচ্ছে সিমিলার। বেগের ক্ষেত্রে আমরা কি করব? বেগ মানে হচ্ছে আমাদের স্মরণের সাথে সময়ের বৃদ্ধির হার, তাই না? এটা রেশিও। তো এই ক্ষেত্রগুলোতে আমরা কি করব? আমাদের যে ভেলোসিটি আছে তখন আমরা স্মরণ ভাগ সময়কে হিসাব করব। আর এই স্মরণকে আমরা সাধারণভাবে প্রকাশ করব নাকি ভেক্টর আকারে প্রকাশ করব? অবশ্যই ভেক্টর আকারে প্রকাশ করব, রাইট? তাহলে এই সরণটা দেখতে কেমন হতে পারে? যেমন 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। আমাকে বললো যে এটা গেছে কত? 5 সেকেন্ডে। তাহলে এর ভেলোসিটি কত হবে? ভি ইজিক্যাল টু হবে হচ্ছে তোমার i ক্যাপ প্লাস জে ক্যাপ। কথা কি বুঝছো? এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের এই ভেলোসিটিটাও ইটসেলফ কি হবে? ভেক্টর আকারে প্রকাশ হবে। কথা কি বুঝছো? তাহলে আমরা যে ক্লাস 9-10-এ পড়ে আসছিলাম যে ভেক্টরের দিক দিতাম না, অথবা ভেক্টরকে ভেক্টর আকারে প্রকাশ করতাম না, এখন কিন্তু আমাদের ভেলোসিটিটাকে কি আকারে প্রকাশ করতে হবে? অবশ্যই ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এই ক্ষেত্রেও আমাদের কি আছে? এভারেজ ভেলোসিটি আছে। এভারেজ ভেলোসিটি, তাহলে এভারেজ ভেলোসিটি সমান সমান কি হবে? এভারেজ ভেলোসিটি সমান সমান v1 প্লাস v2 প্লাস v3 সামথিং 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 প্লাস ডট 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 ভিএন, বা কি হবে? এন হবে। ঠিক আছে? পারা যাবে? তাহলে এই ওইটা সমান কি সমান ভাগ আমরা, এন? হ্যাঁ হ্যাঁ, এন, মানে যে কয়টা আছে। তাহলে মোট সরণ ভাগ কি হবে? মোট সময়। তা এখন তোমরা, তোমাদের আমি একটা প্রশ্ন করি। যখন আমরা বের করছিলাম, ওর নাম কি জানো? যখন আমরা স্পিড বের করছিলাম তখন কি আমরা এরকম লিখতে পারছিলাম? মানে স্পিডের ক্ষেত্রে কি আমরা লিখতে পারছিলাম যে v1 প্লাস v2 ভাগ ভাগ তোমার যে কয়টা আছে 2, এরকম লিখতে পারছিলাম? মানে না 30 ভাই। প্লাস 40/2 এরকম করে কি গড় বেগ নির্ণয় করতে পারছিলাম? না, তাহলে এখন কেন কেন নির্ণয় করতে পারতেছি বলতে পারবা? জানি না ভাই। আরে ব্রেনটা তো খাটানো লাগবে। ব্রেন তো মিউজিয়ামের জিনিস না, বুঝনি? তুমি তো জানো না, এটা আমি জানি। কিন্তু তোমাকে কি বললাম, চিন্তা করে তুমি ভুল আনসার দাও, নো প্রবলেম, ভুল আনসার দাও। ভুল আনসারটা গুরুত্বপূর্ণ। আমার কথা কি বোঝা যায়নি? মানে প্রশ্ন কি বোঝা গেছে? কারণ ভাই এখানে বেগ কি একই রকম তাই। বেগের মধ্যে ইন অ্যান্ড ইটসেলফ ভেক্টর পুশ করা আছে, এই কারণে আর আমাদের কোনো সমস্যা নাই। কথা কি বুঝছো? ভাই আবার একটু বলেন ভাই, ভাঙ্গাইয়া। ভাগায় বললাম যে বেগের মধ্যে ইন অ্যান্ড ইটসেলফ ভেক্টর পুশ করা আছে।
এই জন্য আর আমাদের এটা দরকার নাই। আচ্ছা, ও তাহলে তোমাদের একটু চিন্তা করতে দিই যে ভাই কেমনে ভেক্টর পুশ করা আছে। ঠিক আছে, মাঝে মাঝে খুব ভালো ভালো অঙ্ক মনে পড়ে, বুঝছো? মানে অঙ্ক মাথার মধ্যে হঠাৎ হঠাৎ চলে আসে। তো একটা কণা ধরো আছে, সেই কণাটা উত্তর দিকে গেল। উত্তর দিকে কতটুকু গেল? 5 মিটার গেল। কত টাইমে গেল? ধরো 1 মিনিটে গেল। আবার সে হচ্ছে পূর্ব দিকে গেল। কতটুকু গেল? ধরো 10 মিটার গেল। কত সময়ে গেল? ধরো 3 মিনিটে গেল। এখন তোমরা আমাকে বলো দেখি যে এই কণার ভেলোসিটিটা কত, গড় ভেলোসিটিটা কত? দাঁড়াও ভাই, বের করতেছি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। 2.8। 2.78। টু সরি, টু পয়েন্ট পয়েন্ট সেভেন আরে নাইন ভাই রে, আমি বলছি গড় ভেলোসিটি কত, তোমাকে বলতে হবে ভেক্টর আকারে। ও আচ্ছা আচ্ছা। ভাই এটা হচ্ছে 5 আই, 5 আই ক্যাপ আর 3.33 জে ক্যাপ। 3.33 জে ক্যাপ। জি ভাই। এটা কি তার গড় ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি? ভাই 5/4 i ক্যাপ প্লাস 10/4 জে ক্যাপ হবে। 5/4 আই ক্যাপ জি প্লাস ভাই। 10/4 জে ক্যাপ। 10/4। আচ্ছা ঠিক আছে, একটা গ্রহণ করলাম, তারপরে আর? ভাইয়া, হুম। 5 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ/4। আচ্ছা, ফাইভ এতটুকু, জে ক্যাপ হয় কিভাবে? এতটুকু এতটুকু বের হয়েছে তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে আসো আমরা তাহলে একটু করার চেষ্টা করি না? আচ্ছা, এটা নাইলে তোমাদের একটু হোমওয়ার্ক দিই। তোমরা যেহেতু ভিন্ন ভিন্ন মান বের করলা, তাই না? যেহেতু এতক্ষণ ধরে আমরা করছি, এটাকে দুইটা পদ্ধতিতে সলিউশন করা যাবে, রাইট? একটা কি, আমাদের সরণটাকে হিসাব করে মূল বিন্দু থেকে, তাই না? আরেকটা কি হিসাবে করা যাবে? আমাদের কি হিসাবে করা যাবে বলো? আরেকটা আমাদের হচ্ছে যদি V1 আর V2 আমরা বের করতে পারি, সেই হিসাবে করা যাবে, তাই? তাহলে আমরা হচ্ছে দুইভাবে যেহেতু করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এটাকে করবা। ঠিক আছে, নিজেরা একটু করবা, নিজেরা করে একটু হিসাব নিকাশ করে দেখবা যে আসলে মিলে কিনা। ঠিক আছে। আচ্ছা, আমরা আসলে নেক্সট টপিকে মুভ করি। সেটা হচ্ছে
যে আমাদের এর মধ্যে অবস্থান ভেক্টর, সরণ, এগুলো তোমরা হচ্ছে একটু পড়বা। মানে আমাদের এখানে ওই একক টেকক গুলো দেওয়া আছে। আর দূরত্ব আমাদের হচ্ছে বেগ বা ভেলোসিটি বা বেগ এবং দ্রুতির যে একক গুলো আছে সেগুলো কি কি আছে, মিটার পার সেকেন্ড আছে, সেন্টিমিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ার আছে, তারপর কি মাইল পার আওয়ার আছে, তাই না? এই এককগুলো আমরা ইউজ করতে পারবো, রাইট? তারপর কি আছে, ফিট পার সেকেন্ড আছে, তাই না? এইগুলোর কনভার্সন কি আমাকে একটু দেখাইতে হবে না তোমরা পারবা? ওই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে হবে এই যে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে তো আসলে হবে পারবো না। ভাই। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে হবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কিন্তু ভার্সিটির কোর্স মানে ভার্সিটির টাইমে, অ্যাডমিশনের টাইমে তোমার কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও অথবা জিএসটি তে পরীক্ষা দাও, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, কোনো জায়গাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। এটা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা জিনিস, যে যত বেশি এখন থেকে হ্যান্ড ক্যালকুলেশন করবা তোমার জন্য অ্যাডমিশন তত বেশি স্মুথ হবে, তুমি তত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা। যেমন তুমি দেখবা আমি কি প্রথমেই তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছি, নাকি আমার হ্যান্ড ক্যালকুলেশন একদম লাস্ট লাইন পর্যন্ত যাওয়ার পরে বলতেছে এটার মান কত। খেয়াল কি করছো? এই জিনিসটা কি খেয়াল করছো? জি ভাই। যে আমি অলওয়েজ একদম লাস্ট লাইন পর্যন্ত যাই, সবকিছু কাটাকাটি করি, তারপরে হচ্ছে আমি বলি এটার মান কত। এটা কিন্তু আমার স্বভাব। তো এই স্বভাবটা কিন্তু আমি ইন্টার থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করি। কেননা যখনই তুমি ক্যালকুলেটর টিপবা, তোমার অঙ্ক করার সময় আরো বেশি টাইম ল্যাপস বাড়বে, তুমি হচ্ছে অঙ্কটাকে ভিন্ন ডাইমেনশনে চিন্তা করতে পারবে না। তো যখন তুমি হচ্ছে ভেঙে ভেঙে অংশে করবা তখন দেখবা যে অনেক শর্টকাট বেরোচ্ছে। যেমন হচ্ছে আমি আজকে ক্লাসের মধ্যে একটা নতুন সূত্র আবিষ্কার করছি, মানে যেটা কোনো বইয়ে নাই। তো সূত্রটা ছিল এমন, যত সম্ভব আমরা প্রবাবিলিটি এক্সপেকটেশনের ম্যাথ করছিলাম। তো প্রবাবিলিটি এক্সপেকটেশনের ম্যাথটা হচ্ছে যে ধরো একটা কয়েনকে 10 বার উপরে ছুঁড়ে মারা হলো। কতবার? 10 বার উপরে ছুঁড়ে মারা হলো। প্রবাবিলিটির ম্যাথ কি তোমাদের আছে, ছিল? যে কয়েনকে ছিল ভাই। আচ্ছা, তা আমাদের প্রশ্ন করছিল যে একটা কয়েনকে যদি 10 বার উপরে ছুঁড়ে মারা হয়, তাহলে সেখানে হচ্ছে মিনিমাম 7 বার, মিনিমাম 7 বার হেড পড়ার সম্ভাবনা কত? মানে অ্যাটলিস্ট 7 বার, মিনিমাম বা অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট হেড পড়বে কয়বার? 7 বার, এটার সম্ভাবনা কত? তো আমি তখন হচ্ছে একটা নতুন সূত্র আবিষ্কার করছি, যেটা হচ্ছে ধরো বইয়ে টয়ে নাই। তো কেমনে আবিষ্কার করলাম, তোমার মানে আবিষ্কার না, তো মানে সূত্র ডেরাইভ করলাম আর কি। তো সূত্রটা এমনি আসছে যে আমি হচ্ছে শর্টকাটে করতে গেছি। তো শর্টকাটে যখন কমন নিয়ে নিয়ে করতে গেছি তখন এটার একটা মানে খুবই সুন্দর একটা সূত্র ডেরাইভ করছি। সেটা হচ্ছে n+1 C(r+1) ইন্টু ½ n। অর্থাৎ যতবার আমি কয়েন ছুঁড়ে মারবো সেটা হচ্ছে n। তাহলে এন এর মান এখানে কত, 10। আর অ্যাটলিস্ট যেটাকে পাইতে হবে সেটা হচ্ছে আর এর ভ্যালু, তার মানে 7। এটা যদি জানা থাকে তাহলে আমি বের করে ফেলতে পারবো যে আমার প্রবাবিলিটি কত হবে, পি অফ হেড। মজার জিনিস না? তো ফ্যাক্ট হচ্ছে যে এরকম আরো অনেক কিছু, ধরো রিভার মরফোলজিতেও আমি ক্লাসে বসে বসে সূত্র ডেরাইভ করি, মানে নতুন কোনো সূত্র ডেরাইভ করি বা নতুন কোনো সূত্র বানাই। তো এই কারণে আমার হচ্ছে সিজি ধরো 4 না, বাট আমাকে হচ্ছে স্যার ম্যাডামরা আলাদা একটা চোখে দেখে, বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে গেলে তখন হচ্ছে আমাকে ডাকে যে এই টপিক নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা কি। তো এইটা হচ্ছে একটা ভিন্ন চিন্তাধারার জায়গা, যে তুমি হচ্ছে এই যে গোলাম কিবরিয়া বা মিনহাজুল, তোমরা যখন আলাদা একটা পার্সপেক্টিভ ধরার চিন্তা করো বা আলাদা একটা সূত্র তৈরি করার চেষ্টা করো, ইটস কোয়াইট চ্যালেঞ্জিং ফর মি, রাইট? মানে একদম মিন টাইমে, রিয়েল টাইম একটা অঙ্ক বানানো, সেই অঙ্ক করতে দেয়া যেটার উত্তর আমি জানি না, আবার তোমরা তার মধ্যে নতুন আরেকটা ডাইমেনশন অ্যাড করতেছো। তো এটা কি একটা টিচারের জন্য চ্যালেঞ্জিং না? অবভিয়াসলি চ্যালেঞ্জিং, কেননা তোমাকে তো ইউ হ্যাভ টু দ্যাট মিনিমাম প্রিপারেশন হ্যান্ডেল দিস টাইপ অফ কোশ্চেন। বাট আমি কিন্তু এগুলো খুবই পছন্দ করি, যে তুমি নতুন ধারাতে বা নতুন চিন্তা ভাবনা করতেছো। বাট তুমি যদি প্রথমে ক্যালকুলেটর মারো তাহলে তুমি দেখবা যে জীবনের অনেক মজা মিস করতেছো। ফ্যাক্ট হচ্ছে নাম্বার তুমি 10-এ 10ই পাবা, বাট লাইফের অনেক মজা হচ্ছে তুমি কিন্তু মিস করবা, বুঝছো? আচ্ছা, যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম। তো এইগুলো থেকে আমরা তরণ তরণ হাবিজাবি তোমরা করার চেষ্টা করবা। আমরা এখন না একটু ভাই, ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা, আমরা আসলে একটু ম্যাথ করার চেষ্টা করি, আমি মাঝে মাঝে জ্ঞান দিয়ে ফেলি, ঠিক আছে? তো সমস্যা নাই। তবে একটা জিনিস ভাইয়া হচ্ছে জ্ঞানের কি, যদি ধরো অপাঠ্যে জ্ঞান দান করি তাহলে নিজেরই খারাপ লাগে। তো তোমরা হচ্ছে কিছু জ্ঞান যদি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আর কি। এখন অবশ্য আমরা কিছু ভাইয়া ম্যাথ করি। ভাইয়া হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ভাই আমার হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে 1991 এমএস। এটা কি আমি কি ইন্টার পাস করতে মানে ই করতে পারবো, পারবো দিতে পারবো এটা তোমার দিয়ে? কি ইএস প্লাস নাই, তাই তো বলতেছো এটা? ইএস প্লাস না বা আমার হ্যাঁ সিডাব্লিউ নাই? এমএস। হ্যাঁ, না হ্যাঁ। আমার এমএস। আমার আমার হচ্ছে খুবই তোমার কাছে আহ পরামর্শ থাকবে, অবশ্যই একটা ইএস প্লাস বা সিডাব্লিউ কিনো। এখন কিনলে সিডাব্লিউ কিনো। এর কারণটা সিডাব্লিউ। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সিডাব্লিউ কিনো, সিডাব্লিউ কিনো। তো এর কারণ হচ্ছে, ধরো তুমি এখন যুদ্ধে পাঠানো হয়েছে, এখন তুমি বললা যে আমি তো খুব মারাত্মক যোদ্ধা, আমি হচ্ছে তোমার হচ্ছে এখন ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করব, তাইলে কি হবে? হবে না তো, বুঝলাম তাই না। না? তোমাকে ধরো এখন এখনকার যুদ্ধে পাঠানো হলো, যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তো তুমি জি বললে ভাই। আমার গায়ে তো অনেক জোর, আমি তো খুবই বুদ্ধিমান যোদ্ধা, আমি এখন ঢাল তলোয়ার নিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করব। তো তাইলে কি হবে? হ্যাঁ। হবে না তো। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া এটা অ্যান্সার কি 40√3? আচ্ছা, ও একটা বের করছে যে 40√3। এখানে আমাদের বলছেটা কি? বেগ না, ও বেগ ও বের জি করতে জি, বলছে না? সরি সরি সরি। তুমি মান কেন বের করতেছো? আচ্ছা, ওই ওই জন্য আমি বললাম যে হচ্ছে অবশ্যই ভালো ক্যালকুলেটর লাগবে। এর কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কিছু ম্যাথ আছে, তো সেখানে কিন্তু আমাদের ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে ভাই আমরা 60 হচ্ছে ডিগ্রি বুঝছি ভাই। ম্যাথ করতে হবে। আচ্ছা, এটার মান কি তোমাদের 60 ডিগ্রি আসতেছে? ষাট জি ভাই। ডিগ্রি আচ্ছা, 60। প্রথমত তো একটা মান বেরোবে, মান কত বেরোইছে? 40√3। 40√3 মান বেরোইছে, আর দিক হচ্ছে 60 ডিগ্রি। জি ভাই। আচ্ছা, আমরা একটু করার চেষ্টা করি, আসো দেখি। উম, আমার গ্রাফিক্স কাজ করে না কেন? একটু। হুম, এবার কাজ করতেছে। আচ্ছা, আমরা আসো একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এক্সিসটা অঙ্কন করা। শিট। আচ্ছা, এখন আমাদের কি বলতেছে? বলতেছে যে ঘন্টায় 40 কিলোমিটার পার পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাককে চলতে দেখলো। চলতে দেখা মানে কি? এটা কি আপেক্ষিক বেগ নাকি এই ট্রাকের রিয়েল ভেলোসিটি? আপেক্ষিক বেগ ভাই। অবভিয়াসলি আপেক্ষিক বেগ, রাইট? তাহলে এটা কি তার আপেক্ষিক বেগ? এখন আমাদের জিজ্ঞেস করছে যে পূর্ব দিক এবং ধনাত্মক এক্স অক্ষ এবং উত্তর ওয়াই অক্ষ বরাবর চিন্তা করা হলো। আচ্ছা, করা হলো। তাহলে দেখো তো বেগগুলো আসলে দেখতে কেমন হবে। যদি পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ারে চলে, তাহলে তার ভাই ভেলোসিটি একটা কি? অতিভুজ একটা ভূমি। আচ্ছা, একটা অতিভুজ একটা ভূমি আসতেছে, এরকম আসতেছে কি? জি ভাই। অতিভুজ কেন রে আসবে রে ভাই এখানে? অতিভুজ আসবে না? আচ্ছা, তার বেগটাকে আমরা বসাই, এই যে ট্রাকটাকে চলতে এখানে একটা দেখছে লম্ব। কোথায়? উত্তর দিকে। উত্তর দিক মানে কি এরকম না? জি। উত্তর দিক থেকে এরকম। তাহলে হয়তো ভাই, সরি সরি সরি। একটা বেগ হচ্ছে আমাদের, একটা বেগ হচ্ছে V1 হচ্ছে 40 কিলোমিটার, মানে উম আচ্ছা, এটা হচ্ছে 40 I ক্যাপ, রাইট? আর এটাকে আমরা চলতে দেখছি কতটুকু বেগে? সেটা আমরা দেখছি হচ্ছে 80, জি দ্বিগুণ যেহেতু 80 J ক্যাপ আকারে। এখন জি বলো ভাই। তো, এটা কি তার রিলেটিভ ভেলোসিটি না? মানে এটাকে যদি আমি হচ্ছে গাড়ির চালক বলি, মানে ভিসি বলি ধরো, তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে ভিটিসি না? অর্থাৎ ট্রাকের বেগ কার সাপেক্ষে? এই কারের সাপেক্ষে। তাহলে কারের সাপেক্ষে হ্যাঁ। কারের যে প্রকৃত বেগটা ছিল সেটা নিশ্চয় এরকম, এরকম সামথিং একটা কিছু ছিল, যেটাকে আমরা বলবো জি। কি ভিটি। হ্যাঁ ট্রাকের কথা কি বেগ। কথা কি বুঝছো? তাহলে দেখো তো, আমাদের যদি কারের সাপেক্ষে, মানে কারটা দেখছে কি উত্তর দিকে তার দ্বিগুণ বেগে যাচ্ছে, তার মানে হচ্ছে যার যে দেখছে তার বেগটা কি মাইনাস না? তাহলে আমরা বলতে পারি
যে আমাদের যেই ভিটিসি, এই ভিটিসি ইজিক্যাল টু আসলে কি, তোমার হচ্ছে ভিটি মাইনাস ভিসি না? জি। এই লাইনটা কি বুঝছো দেখো তো, এই লাইনটা আশা করি বুঝছো। তাহলে আমরা বলতে পারি আমাদের বের করার দরকার কি, ভিটি। তাহলে ভিটি ইজিক্যাল টু কি, ভিটিসি প্লাস ভিসি। তাহলে ভিটিসি কত, 80 জে ক্যাপ, আর ভিসিটা কত, 40 আই ক্যাপ, রাইট? তাহলে এইটা হ্যাঁ। যদি হয় আমাদের 40 আই ক্যাপ, তাহলে আমরা যদি বসাই এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের 40 আই ক্যাপ। তাহলে আমাদের কি, আমরা ট্রাকের প্রকৃত বেগটা নির্ণয় করে ফেললাম না? এখন আমাদের কোণ বের করা কি খুবই সোজা। যদি কোণ বের করি তাহলে এটার মান হচ্ছে 80 স্কয়ার প্লাস 40 স্কয়ার, এটার মান কত আসে, এটার মান আসার কথা 40√5 যত সম্ভব, তাই না? আর থেটার মানটা কত আসবে, জি থেটার ভাই, মানটা 40 আসবে হচ্ছে 40√5। আর উপরে হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে যদি কোণ তৈরি করি তাহলে এটা থেটা এক্স কজ ইনভার্স, এটা যদি এক্স অক্ষের সাথে কোণ তৈরি করি, 1/√5। জি ভাই, যেটাই ঠিক আছে। সেটাই আছে 1/√5, তার মানে কজ ইনভার্স 1/√5। ক্লিয়ার? এই পারা যাবে? এই রুহামা আপু বোঝা গেছে? এই রুহামা আপু কি আছেন? জি ভাই, বুঝছি। বুঝছেন তো, ঘুমায় যায় না, বুঝছেন, ঘুমানো যাবে না। তাহলে আচ্ছা, কলেজ আছে, হ্যাঁ, ঘুমাবেন আর ক্লাসটা একটু পরে। ফার্স্ট শেষ করলে ভালো হইতো। আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, এই অঙ্কটা করে শেষ করব। যদি আমাদের কাছে আরো ম্যাথ ছিল, এগুলো এনডিসির ম্যাথ, আরো একটু টাইম লাগবে আর কি, এলাবোরেট করা লাগবে, সমস্যা নাই, আমরা ধীরে ধীরে আগাই। আমাদের এই ম্যাথটা দেখেন, কি বলছে, ঘন্টায় এই সেম আমাদের উদ্দীপক বলছে, ট্রাক এবং গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। এটা যদি তোমরা না পারো তাহলে তোমাদের ভেক্টর অধ্যায় পড়ানো কি বলো দেখি, পুরা অসার, কোনো লাভ নাই, পুরা লাইফটাই লস যদি এটা না পারো। বলছে ট্রাক এবং গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব আগের ওই দিক। ভেক্টর, একক ভেক্টর পাইছিলাম কি জানো? একক ভেক্টর পাইছিলাম না, এর আগে একটা ভেক্টরই পাইছিলাম, এই সেই খেয়াল নাই, ভেক্টরটা, হ্যাঁ সেই ভেক্টরটা আমরা কি 0 পাইছিলাম, আমরা খেয়াল নাই। পাইছিলাম হচ্ছে প্লাস 40 আই ক্যাপ। 40 আই ক্যাপ প্লাস 80 জে ক্যাপ। জি ভাই। আর কারের বেগটা কত পাইছিলাম, ভিসি পাইছিলাম কত, 40 আই ক্যাপ মনে হয়, রাইট? জি। তাহলে এর উলম্ব দিকে একটি ভেক্টর, এর উলম্ব দিকে একটি ভেক্টর কত হবে, ভিটি ক্রস ভিসি না? জি ভাই, তার ক্রস মানে গুণ। আই জে কে। আচ্ছা তোমরা বলো তো কি, এখানে তো খালি আই আর জে আছে তাই না? আমার জি। আজকে কেন জানি পেটটা সমস্যা, আই আর জে আছে, তাহলে কি ক্রস গুণ করার সময় এই কে এর ভেক্টরটা দেওয়ার দরকার আছে? না, 0 এটা। মানে এখানে কি কে আছে ভাই। ভেক্টরটা লেখার দরকার আছে? মানে এটা তো 40, এটা 80, আর এটা তো খালি 40। এখানে কি এটা তো, এটাও জিরো এটাও জিরো, তা কি এটা কি দেওয়ার দরকার আছে না, এই দুইটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করলেই হয়? কে এর দরকার আছে? কেটা অবশ্যই দরকার আছে, কেননা কে এর ভ্যালুই থাকবে। যদি আই আর জে তলে কোনো ভেক্টর থাকে তাহলে তার লম্ব ভেক্টর কোন তলে পাওয়া যায়, কে তলেই পাওয়া যায়। করে দেখো, আপনি বলছিলেন হ্যাঁ। বলছিলাম আমি। তাহলে আই আর আই বাদ, তাহলে কি থাকে, জিরো জিরো সবই কাটা, যে যে তুমি করো তাও সবই কাটা, কিন্তু কে যদি তুমি ধরো তাইলে কি আসবে মান, মানটা কত আসবে, এ মাইনাস বিশাল মান। 80 × 40। এটা বাদ, তাহলে এটা বিশাল এটা, মান ভাই। -80 × 40। তাহলে -80 × 40, তাহলে চার আশটা কত হয়, 3200, তাই না? জি। তাহলে মাইনাস 32। -3200 কে, তার মাইনাস ঠিক নাকি আছে। প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস। মাইনাস যে কোনো দিকেই হতে পারে উলম্ব। প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এতটুকু করলাম। আমরা ইনশাল্লাহ পরে এনডিসির প্রবলেমটা সলভ করব। এনডিসির প্রবলেমটা খুবই মজার, এবং এনডিসির প্রবলেমটা চর্চাতেও ভুল সমাধান দেয়া আছে। তো আমরা ইনশাল্লাহ সঠিক, এবং অনেক গাইডেও ভুল সমাধান দেয়া আছে যতটুকু দেখলাম। তো আমরা ইনশাল্লাহ এটা একটু ভালো মতো করার চেষ্টা করব। এটা 24 সেমিস্টারের কোশ্চেন ছিল এনডিসি, ঠিক আছে?
তো আমরা আজকে মোটামুটি এই পর্যন্ত রাখলাম। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ইকুয়েশন ডেভেলপ করব ত্বরণের। ঠিক আছে? তো তখনও তোমরা একটু ভালো মতো ভেক্টর ক্যালকুলাসটা একটু ভালো মতো দেখে আসো। আর নেক্সট দিন আমরা হচ্ছে তার সাথে সাথে ব্যাপক আকারে ম্যাথের দিকে ফোকাস করব। এবং কালকেই আমরা মোটামুটি রৈখিক গতির তাস বাদে বাকি রৈখিক গতিটুকুর অংশটুকু ইনশাল্লাহ থার্ড ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো। ওকে, ঠিক তাইলে আছে। ভাই অধ্যায় শেষ? না রে বাবা, তারপর প্রাস আছে, সার্কুলার মোশন আছে, আমাদের মোটামুটি 8টা লেকচার লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে তাইলে রাখি আজকের মতো। কি ভাই? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ফলন্ত ভেক্টরটা ও, ফলন্ত ভেক্টর।